When we think of the entire country, আমার মনে হচ্ছে ত্রিপুরা রাজ্য, we are going in different direction if we go through this budget. And this budget is not different from last year's বাজেট এবং গত ৫-৬ বছর ধরে যে বাজেট পেশ হচ্ছে, আই ডোন্ট সি মাচ অফ ডিফারেন্স। বাজেটটা কি হওয়া উচিত ছিল? ফর এভরি বাজেট আই হ্যাভ টু টার্গেট। আমি যখন আমার পরিবারে একটা বাজেট করি, I have to keep দরকার সেটার ইন্টেনশনটা কি, what is the aim? Let the people of Tripura know about it. আমি জানি না মাননীয় সদস্য, ফাইন্যান্স এক্সপার্ট, very senior member of this house, Mr. Gopal Rai is looking at me. He must be feeling what lacks. এই সমস্ত জনগণকে মাথায় রেখে আমাদের বাজেট তৈরি করতে হবে। ৪১ লক্ষ মানুষের মধ্যে কত মানুষ এখনো ওই টার্মটা কি নেই, এখন বিলো পভার্টি লাইনের মধ্যে আছে। তখন আমাকে বলা হলো there is no word below poverty line now. এখন একমাত্র প্রায়োরিটি গ্রুপ বলে একটা শব্দ আছে, যাদেরকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি, and that figure is around 29 lakhs. অর্থাৎ ৪০-৪১ লক্ষ মানুষের মধ্যে আমার ২৯ লক্ষ মানুষ। আমি এখন যদি পার্সেন্টেজে বলি, গ্রামের খেটে খাওয়া মানুষ কিন্তু এটা বুঝবে না। দ্যাট ইজ ওয়াই আমি বলছি, সারা রাজ্যের মানুষ বাজেট অধিবেশন দেখছেন, ৪০-৪১ লক্ষ মানুষের মধ্যে ২৯ লক্ষ মানুষ হচ্ছে প্রায়োরিটি গ্রুপের, মানে দরিদ্র। এই দরিদ্র মানুষকে টার্গেট না করে যদি আমার বাজেটটা আমি তৈরি করি, ডু ইউ ফিল এক ত্রিপুরা, সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা, দি বেস্ট ত্রিপুরা এটা হবে? বাই টেলিং দিস, ইফ সামওয়ান মাই ফ্রেন্ডস ফ্রম দি ট্রেজারি বেঞ্চ যদি মনে করেন why is he criticizing the government, I am not criticizing the government, I am only trying to ventilate the gap in the budget. যে সমস্ত অফিসারগণ এই বাজেটটা তৈরি করেছেন, probably they have not gone out of the AC room and they have not traveled Tripura virtually, emotionally, mentally. আমি এসি রুমের মধ্যে দাঁড়িয়ে বক্তৃতা করছি, আমাকে যদি বলা হয় যে রুদ্রের মধ্যে দাঁড়িয়ে 2 ঘন্টা বক্তৃতা নাই কেন? Because the situation is different. এবং প্রতিটি বাজেটে 1 minute. 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 1
73 বছর 74 বছর বাজেট চলছে। আমি ছোট্ট একটা উদাহরণ দেব, জুমিয়া পুনর্বাসন। দি হাইয়েস্ট স্লোগান ত্রিপুরায় জুমিয়া পুনর্বাসন সম্পর্কে আমাদের অপোজিশন বেঞ্চে বাম বন্ধুরা যারা বসে আছেন, নাও আই হ্যাভ ক্রস 50 ইয়ার্স এজ, এই 50 বছরেও জুমিয়ার পুনর্বাসন আর শেষ হলো না। Where is the problem? The problem is in budgeting. আমরা জুমিয়ার কথা যখন বলি তখন কি বলি? 2টা শুকর দিয়ে দাও, 5টা সুপারির চারা দিয়ে দাও, 5 কেজি চাল ফ্রি দিয়ে দাও। Do you feel by doing this kind of budgeting, আগামী 1000 বছরেও জুমিয়া পুনর্বাসন শেষ হবে না, জুমিয়ারা কখনোই স্বাবলম্বী হবে না। And I personally feel যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে অনেকেই প্রশ্ন করছে স্বাবলম্বী হচ্ছেন গভর্নমেন্টাল পলিসিটা কি? There is budget at a glance. আমি 2023-24 সালে এই বিধানসভায় পা রাখি দ্বিতীয়বারের মতো। ট্রাইবাল ওয়েলফেয়ারের বাজেট ছিল 3, এইখানে বাজেটটা ইনক্রিজ করে 4.18% করা হলো। ইয়েস, 4.18%। এই টাকায় ইউ ফিল দ্য ট্রাইবেলরা স্বাবলম্বী হবে? আমাকে কেউ বলেছে, দাদা আপনি তো অনেক পরীক্ষা নিরীক্ষা করে বলছে রোজগারের একটা ব্যবস্থা লাগবে। এই আগরতলা শহরের মধ্যে টাকা কোথা থেকে আসবে? ফ্রম ওয়্যার মানি কামস? গুলবাজারে বসে যারা ব্যবসা করছে দৈনিক 1 কোটি 2 কোটি টাকা রোজগার করছে তারা, আর আমার ধলাই জেলার ছামনু বাজারে যারা বসে বিক্রি করছে সারা বছরেও তাদের 10 লক্ষ টাকা ইনকাম হচ্ছে। I need a place to do the business. ওই বিজনেস করার সুযোগ ট্রাইবেল মেনকে করে দেওয়া হচ্ছে। এতগুলো দোকান তৈরি হয়েছে, কোথায় এসছিদের? কোথায় এসছিদের দোকানের সুবিধা? সমস্ত সুবিধা ওই লোকগুলির হাতেই চলে যাচ্ছে যারা আগে থেকেই ধনী ছিল। গভর্নমেন্ট হ্যাজ টু প্ল্যান। আমার ত্রিপুরারা, আমার এসসিরা, আমার পদদলিত লোকেরা যখন সেখানে বিজনেস করতে যাচ্ছে, খোলা আকাশের নিচে বসে তাদের বিজনেস করতে হচ্ছে। এন্ড বিকজ অফ দিস বাজেটিং সিস্টেম আমাদের এই ত্রিপুরা রাজ্যে আপনারা দেখবেন যে বছরের পর বছর বাজেট হচ্ছে, কিন্তু এই বাজেটের ফল ত্রিপুরা রাজ্যের গরিব মানুষ পাচ্ছে। এগ্রিকালচার দপ্তর আমি পড়েছি, এগ্রিকালচার ডিপার্টমেন্ট ইজ বিং হ্যান্ডেলড by the most experienced member of this house. Also, he is senior most politician in this state. আইন সম্পর্কে উনি এত জানেন, sometimes I compare him with Google. আমার এখনো যখন সমস্যা হয় আমি ওনাকে ফোন করি, বলুন তো এটা কি ব্যাপার। উনি কোনো বইয়ের রেফারেন্স ছাড়াই বলছেন যে অনিমেষ বাবু এই হবে সেই হবে। আমি মাননীয় কৃষি দপ্তরের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনার মাধ্যমে প্রশ্ন করছি, দিস আর ফিউ কোয়েশ্চেন্স। সরকার বলেছে কৃষকদের আয় আমরা দ্বিগুণ করে দেব, শুনতে খুব ভালো লাগে। এমপ্লয়িদের আয় দ্বিগুণ হোক, এটা না হলেও কৃষকদের আয় দ্বিগুণ করবে সরকার। কোন সরকার? বিজেপি আইপিএফটির সরকার। শ্রেষ্ঠতম স্লোগান এটাই হতে পারে এই দেশের মধ্যে। কিন্তু আমার প্রশ্ন হলো, কোথায় এদের আয় দ্বিগুণ হয়েছে? হয়নি। আপনারাও জানেন কেন হবে? বাজেটে যেভাবে রেখেছে কেন হবে? একটা উদাহরণ দিয়ে বলছি, কৃষি বীমা না ফসল বীমা? ফসল বীমাই হবে। কৃষকদের থেকে টাকা নেওয়া হচ্ছে, প্রতি মরশুমে 10 টাকা করে সমস্ত রাজ্যের সমস্ত কৃষককে পয়সা দিতে হচ্ছে কৃষি বীমার নামে। আমি প্রথম ভাবতাম নরেন্দ্র মোদীজি এসে
বিশাল এই দেশের মধ্যে কৃষি কল্যাণকর একটা বীমা এনেছে। আমি খুব খুশি হলাম। বিরোধী দলনেতা হিসেবে বক্তব্য রাখতে হবে, পড়াশোনা করতে হবে। পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে আসলে এটা সরকারি কোনো বীমা নয়, এই বীমাটা হচ্ছে প্রাইভেট কোম্পানির একটা বীমা। মাননীয় এগ্রিকালচার মিনিস্টার এটা জানবেন। ওই প্রাইভেট কোম্পানির নাম হচ্ছে HDFC এরগো জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যেটা একটা প্রাইভেট কোম্পানি। এই কোম্পানির হাতে থেকে নিয়ে নেওয়া হচ্ছে। অথচ আই এম কোয়েশ্চেনিং, উনি জানবেন, উনি তো বলে উত্তর দেবেন যে কৃষকরা এটা পেয়েছে সেটা পেয়েছে। কিছুদিন আগে অকাল বর্ষণে যখন কৃষকরা ক্ষতিগ্রস্ত কাছে এসে বলছে, I want to draw the attention of the agriculture minister, আপনি এটা খোঁজ খবর নিয়ে দেখুন। এবং এই টাকা তখনই কৃষকরা পেত, এটা আমার মনে হলো, যদি এটা সরকারি একটা বীমা কোম্পানির হাতে যদি তুলে দিতেন, নিশ্চয়ই তাহলে সরকারি কোম্পানি, সরকার মানুষের দায়িত্ব নিত। প্রাইভেট কোম্পানি সে তো মুনাফা লুটার জন্য এটা করছে। মাছলি থেকে, মাছলি মানে ধলাই জেলার মাছলি, ওই মাছলির লোকেরা আমাকে বলছে যে মাছলিতে 500-600 কৃষক পরিবার আছে এবং অধিকাংশ যে পরিবার বাঙালি অংশের মানুষ, ত্রিপুরারা কতিপয় আছে কৃষক, তারা বলছে যে 90% মাছলি এলাকার লোকগুলো হচ্ছে কৃষক। এবং মাছলির একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাজারে প্রথম ফুলকপি মাছলি থেকে আসবে, কাঁচা লঙ্কা মাছলি থেকে আসবে। এটা আমাদের বর্ষিয়ান লিডার, এই হাউসের সিনিয়র মেম্বার বিরোজিৎ সিনহার মতো লোকেরা জানবেন যে মাছলিকে ছেড়ে ত্রিপুরার কৃষি ক্ষেত্রে আমরা যদি বক্তব্য করি এটা ভুল হবে। এরা বলছে যে দাদা, কেউ বলছে স্যার, এই কিষাণ ক্রেডিট কার্ড আমাদের এই মাছলিতে এই 500-600 পরিবারের 10% কৃষকদের হাতেও এই কিষাণ ক্রেডিট কার্ড আমাদের কাছে নেই। আমরা যেভাবে কৃষি কাজ করছি, ব্যাংক থেকে আমরা ঋণ নেব, এই কার্ডটাই নেই আমাদের কাছে। আমরা বাজারে চড়া সুদে ঋণ নিয়ে কৃষিকাজে ত্রিপুরা সরকার ভারতবর্ষের মধ্যে অন্যতম একটি রাজ্য। আপনি খোঁজ নিয়ে নেবেন, এই বাজেটের মধ্যে যেভাবে আপনারা উল্লেখ করেছেন, in particular in agriculture department, I am not very happy about it. এবং আপনারা জানেন এটাকে পার্বত্য ত্রিপুরা বলা। ত্রিপুরাটা কিন্তু সমতল ত্রিপুরা খুব কম। মোস্ট অফ আর ল্যান্ড ইন ত্রিপুরা এটা হচ্ছে পর্বত, পাহাড়। এই পাহাড়ের গায়ে কি করে চাষ করতে হবে তার কোনো উল্লেখ নেই এই বাজেটের মধ্যে। আপনারা ভাবতে পারেন পাহাড়ে কি চাষ হবে। আই এম টেলিং ইন দি হাউস, মাননীয় মুখ্যমন্ত্রী আমার বক্তব্য শুনছেন, and he will definitely take note of this. পাহাড়ের গায়ে চাষ করে সিকিম রাজ্য দেখিয়ে দিয়েছে ভারতবর্ষের মধ্যে যে পাহাড়ে কি করে চাষ করতে হয়। মিজোরাম দেখিয়ে দিয়েছে পাহাড়ের মধ্যে কি করে চাষ করতে হয়। and in the world, সাউথ চায়না দেখিয়ে দিয়েছে পৃথিবীকে যে পাহাড়ের গায়ে কি করে চাষ করতে হয়। টুডে আফগানিস্তান, যাকে আমরা উগ্রবাদের দেশ বলতাম, টুডে আফগানিস্তান হ্যাজ সারপ্লাস ফ্রুট সাপ্লাই ইন দি ওয়ার্ল্ড। ভারত এবং পাকিস্তানকে এরা ছাড়িয়ে গেছে ফ্রুটস এক্সপোর্টের মধ্যে। তো পাহাড়ে টিলা টঙ্গরে পর্বতে চাষ হয় না,
এটা কিন্তু ভুল থিঙ্কিং। এন্ড মাননীয় কৃষি মন্ত্রী এই বিষয়গুলো দেখবেন। নাও কাম টু হোয়াট ইজ বাজেট। Budget is to make people self-reliant. Let us talk of রাবার চাষীদের ক্ষেত্রে বলি, ত্রিপুরা রাজ্যে আমরা নাকি ভারতবর্ষের মধ্যে সেকেন্ড লার্জেস্ট রাবার গ্রোয়ার ইন দি কান্ট্রি। We take that pride. ত্রিপুরা রাজ্যের আয়তন হচ্ছে ছোট, but in rubber growing we are the second largest in the country. কিন্তু এই হাউসের মধ্যে আমরা যারা আছি, আপনারা বিশ্লেষণ করুন, এই যে রাবার চাষিরা উঠে আসছে ত্রিপুরায়, এটি কি গভর্নমেন্ট পরিকল্পনা করে উদ্যোগ নিয়ে করেছে? কিছুটা করেছে। I don't say government has not done anything, but out of 100%, maybe 10 to 20% is government initiative. যাহারাই করেছেন কৃষকরা নিজের থেকে নিজের চেষ্টায় এই রাবারটা করেছে। কিন্তু আজকে সেকেন্ড লার্জেস্ট গ্রোয়িং স্টেটে রাবার চাষীদের কি অবস্থা, মাননীয় মুখ্যমন্ত্রী এটা নোট নেবেন, খোঁজ নেবেন, বসবেন। রাবার চাষীদের কি দুর্দশা হচ্ছে এটা জানতে হবে। রাবার প্রাইস ইজ কামিং ডাউন, ফলিং ডাউন। কৃষকদের ধান চাষীদের ক্ষেত্রে আমরা বলি যে মিনিমাম সাপোর্ট প্রাইস এমএসপি, আই থ্যাংক দ্য প্রাইম মিনিস্টার অফ দি কান্ট্রি প্রাইস দিয়ে কৃষকদের সাথে, why can't we give MSP for the rubber growers in our state? এইগুলো মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে। এবং রাজ্যের সরকারটা কি করছে রাবার চাষীদের জন্য? এমএসপি তো দূরের কথা, ফরেস্ট অ্যাক্টে লেখা ছিল 25 টন ল্যান্ড। যারা পর্বতবাসী, জঙ্গলে যারা বসবাস করছেন আদিবাসী, তাদের হাতে 25 টানি করে জমির পাট্টা দেওয়া হবে। কিন্তু আমাদের সরকারটা পাট্টা না দিয়ে ফরেস্ট করে যারা ফসল অর্থকরী ফসল করবে, পাহাড়ে যারা বসবাস করবে, শুধু তারা না, প্রাইভেট কোম্পানি অলসো ক্যান গো ইন দি ফরেস্ট। কৃষকরা, সাধারণ মানুষ, পাহাড়ে যারা বসবাস করছে আদিকাল থেকে, এরা উচ্ছেদ হচ্ছে। কারা আসছে? বিগ বিগ মাল্টিন্যাশনাল কোম্পানিজ। তারা ব্যবসা করবে, ট্যুরিজম লজ বানাবে, মাইনিং করবে। দে হ্যাভ এন্টার্ড। আর জমির মালিকানা এই সরকার, প্রফেসর ডক্টর বারিক শাহজির সরকার, এই সরকারের প্রতি মানুষ অনেক কিছু আশা রাখছে। এই সরকার এসে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করবো আপনার মাধ্যমে, আপনার এই কিছু সময় যে মুখ্যমন্ত্রিত্বকালীন কতজনকে জমির মালিকানা করে দিয়েছেন, এটা কিন্তু আমাদের জানার দরকার রয়েছে। এবং রাবার চাষী কৃষকদের ঋণ, ব্যাংক লোন কি হারে ত্রিপুরার, আই ক্যান টেল ইউ 70% অফ কৃষকরা আজকে ঋণ নিয়ে তারা জর্জরিত। আমি যখন শুনি ভারতবর্ষের সরকার বহু বড় বড় কোম্পানির, আমি নাম নেব না, তাদের হাজার হাজার টাকা ঋণ মুকুব করে দিয়েছে, আমাদের সরকারের আমাদের কি উচিত না যে আমার ত্রিপুরার যে যারা 60,000, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা করে ঋণ নিয়েছে, তাদের ঋণ আমরা মুকুব করব না? তাদের জন্য আমরা এগিয়ে আসব না? আমাদের এই রাজ্যে আপনারা সবাই জানেন, most of the politicians, we know about it, tea garden laborers। আমাকে অনেকে এসে বলে যে আপনি বিরোধী দলনেতা, আমাদের কথা বলুন। 52টা চা বাগান রয়েছে ত্রিপুরায়, 52। এবং এই চা বাগানে যারা শ্রমিক হিসেবে কাজ করছেন, তারা আজকে থেকে প্রায়
80-100 বছর আগে ত্রিপুরায় এসেছে। এই চা শ্রমিকদের 95% of them, I can tell you, হাজারো যে চা বাগান শ্রমিক 95% of them have no land, এবং তাদের যে দৈনন্দিন যে মজুরি, এই মজুরির বাবদ অনলি সরকারিভাবে আইন শিওর ইট ইজ 222 টাকা করে দেওয়া। চা বাগান বলতে নর্থের আমাদের যারা প্রতিনিধিরা রয়েছেন, মাননীয় মন্ত্রী শ্রী তিনকুরাই মহোদয় চা বাগান সম্পর্কে জানলেন যে এই চা বাগানের শ্রমিকরা কিন্তু বেহাল দশার মধ্যে আছে, তাদের খবর সরকার রাখছে না। একটু খবর নেবেন তাদের। এই বাজেটে আমি আশা রেখেছিলাম স্পেসিফিক্যালি ফর টি গার্ডেন ল্যাবরেজ একটা সংস্থান থাকবে, তাদের বাড়ি ঘরের অবস্থা, তাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য তাদেরকে যেন স্বনির্ভর করা যায়, এই সমস্ত সংস্থান আপনারা রাখবেন। নাও কাম টু দি পয়েন্ট, আমাদের পশ্চাৎ পদ অংশের যারা এসসি সম্প্রদায়ের জন্য এই বাজেটে আমি তেমন বেশি কিছু উল্লেখ দেখিনি। কর্পোরেশন করেছে, সরকার করেছে, বামেদের আমলেই করেছে, এবং ইন দি লাস্ট 6 years লেট মি টেল ইউ, এই যে এসসি কর্পোরেশন, এসটি কর্পোরেশন, ওবিসি মাইনরিটি কর্পোরেশন গুলো এটা বন্ধ হওয়ার পথে, নো মানি। পান খেয়ে পানির পিক ফেলে ফেলে এই বিল্ডিং গুলোর অবস্থা শেষ করে দিয়েছে, বন্ধ হয়ে যাবে। যারা চেয়ারম্যান আছেন আপনারাও জানবেন, নো মানি, ইউ ক্যান প্ল্যান। এসটি কর্পোরেশন, এসসি কর্পোরেশন থেকে লোন নেবে, বেকাররা লোন পাচ্ছে না। লোন নেওয়ার যে জটিলতা, এইখানে মানুষ 5,000 টাকার লোন নেওয়ার জন্য 10,000 টাকা খরচ করতে হচ্ছে। কেন ফাইন্যান্স এই বাজেটের মধ্যে এইগুলো উল্লেখ থাকবে না? মাই কোয়েশ্চেনস আর সিম্পল। আমি ওই হেন্ডারসনের মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স ওইখানে যাব না, ল অফ ডিমিনিশিং রিটার্নে সেখানে যাব না। মাই অনলি কোয়েশ্চেন ইজ ফর দি পুর পিপল অফ দি স্টেট। আরো আমি দেখে অবাক হলাম, মিড ডে মিল, মিড ডে মিল একটা বিশাল, সরকার বলছে বিশাল একটা সাকসেস। আমরা দিন দুপুরে ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়া করাচ্ছি, এটা কিন্তু বিশাল জিনিস, এবং তাতে নাকি ড্রপ আউট কমবে। আমি প্রথমবার যখন এমএলএ ছিলাম, আজকে যিনি সিপিএম দলের পরিষদীয় নেতা সম্মানীয় জিতেন্দ্র চৌধুরী মহোদয়, উনি মন্ত্রী ছিলেন, উনি ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার ছিলেন তখন, ওনাকেও বলতে শোনা গেছে তখন যে মিড ডে মিল চালু করার ফলে ড্রপ আউট ছেলে মেয়েদের সংখ্যা কমেছে। ভেরি নাইস। কিন্তু এই বাজেটে যারা মিড ডে মিলকে চালু করবে, কাজ করবে মিড ডে মিলকে নিয়ে, তাদের যেন বেতন ভাতা ঠিক থাকে, বৃদ্ধি পায়, তার কোনো সংস্থানই রাখা হলো। ইউ হ্যাভ টু কিপ। আমি যদি না চাই সেখানে কি করে আসবে? এন্ড দি বিগেস্ট ফ্লো আই এম টেলিং, যারা আমাদের এই লাইভ শো দেখছেন বা সরকারি আমলা, মিডিয়া, রাজ্যের সমস্ত অংশের মানুষ যারা এই আমাদের বক্তব্যকে শুনছেন, আলোচনাকে শুনছেন, আই টেল ইউ ওয়ান থিং, এটি বিপজ্জনক। মাননীয় ফাইন্যান্স মিনিস্টার, উনি বিজ্ঞ মানুষ, অর্থ দপ্তরে 1 বছরের মধ্যে অনেক নলেজ উনি গেইন করেছেন। ওনার বক্তব্যগুলো খুব ভালো লাগে, ইজ ভেরি স্পেসিফিক when he talks. আমি যে পয়েন্টে জিজ্ঞেস করব এটা আপনি নোট রাখবেন, বিকজ ইউ হ্যাভ টু রিপ্লাই দিস। এখানে একটা জিনিস, বিপজ্জনক জিনিস দেখেছি আমি, 26% গতবারের যে টাকা, সেই টাকা আমরা খরচ করতে পারিনি। সিএজি রিপোর্ট বলছে, এটা অনিমেষ দেববর্মার রিপোর্ট না, আই এম সরি, সিএজি এই কথা বলছে যে 26% অফ দি প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ার যে বাজেটটা হলো, এই টাকা আমরা খরচ করতে পারিনি। হোয়াট ডাজ ইট মিন?
আমাকে টাকা দেওয়া হলো, আমি খরচ করতে পারছি না, তাহলে এটা বোঝা গেল either I am incapable of spending that money or I don't have any plan. আমি বিধান সবাই দাঁড়িয়ে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাকে 1 কোটি টাকা এখন দিয়ে দেয়, আমি 8টার মধ্যে, রাত্রি 8টার মধ্যে আমি 1 কোটি টাকা খরচ করে ফেলি, বিকজ I have specific plan. আমার এই করতে হবে, সেই করতে হবে, everything. It does mean you don't have plan. Proper plan নেই বলে আপনারা খরচ করতে পারেন। এইটার কিন্তু ফল হবে। এইখানে আমরা যাই বলি ডাবল ইঞ্জিন সরকার, ট্রিপল ইঞ্জিন, ফরগেট ইট। দিল্লিতে যারা বসে দেশের সরকার চালাচ্ছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, নীতি আয়োগের ফর্মুলার বাইরে কেউ যাবে না, মাননীয় অর্থমন্ত্রী এটা ভালোই জানেন। Since you could not spend 26% of the allotted budget, next year আপনি দেখবেন এই বাজেটটা আমরা যখন পাঠাবো, কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক আমাদের বাজেট কমিয়ে দেবে, টেক মাই ওয়ার্ড ফর গ্রান্টেড। এবং টাকার জন্য আপনারা উপজাতি কল্যাণের, ত্রিপ্রাসা কল্যাণের কথা বলছেন। আই এম সো হ্যাপি উইথ ইউ অল দ্যাট ত্রিপ্রাসা কল্যাণ হবে। এইবার আমি ভেবেছিলাম যে অন্তত 1,500 কোটি হয়েছে। হাউ মাচ ইউ হ্যাভ গিভেন? গত বছর আই থিঙ্ক 726। এই যে 26% অ্যাজ পার সিএজি রিপোর্ট আমরা খরচ করতে পারলাম না, এটার ভোগান্তিকে ভুগবে কর্মচারী যাদের দিয়ে দেওয়া হচ্ছে। আমি আবারও বলছি, প্রতিটি সেশনে আমরা কর্মচারীদের সম্পর্কে বলি, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি 46% দিয়ে পাচ্ছে। আমাদের শ্রেষ্ঠ ত্রিপুরায়, আমার জন্মভূমি ত্রিপুরায়, আমাদের মুখ্যমন্ত্রীর জন্মভূমি ত্রিপুরায় আমরা 20% স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদের দিয়ে দিয়েছি, 26% আমাদের গ্যাপ। এখন কর্মচারীদের প্রশ্ন হচ্ছে, এই 26% খরচ না করে বাজেটটা যখন কমিয়ে দেবে, আমরা কি আর দিয়ে দেখব? মাননীয় পরিষদীয় মন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন, তৎকালীন বামফ্রন্ট সরকারকে একটা গানের মাধ্যমে উনি প্রতিবাদ করেছিলেন, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, দিয়ে দেখা হবে না। এটা কর্মচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আই ওয়াজ সো হ্যাপি যে গত মাসে, মনে হচ্ছে আমরা মার্চে আছি, 20 তারিখ ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অ্যাডহক প্রমোশন কে দেখাশোনার জন্য, বিশ্লেষণ করার জন্য, সরকারকে একটা পরামর্শ দেওয়ার জন্য একটা কমিটি হয়েছে। ওই কমিটি মিটিং করে কি উত্তর দিয়েছে কেউ জানা নাই, আমি জানি না। মাননীয় সদস্যরা বা মন্ত্রী মহোদয়গণ আপনারা জেনেছেন কিনা আই ডোন্ট নো। এবং যখন মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীগণ যখন বক্তব্য রাখবেন, এই পয়েন্টটা যেন আমাদের খোলাসা করে বলে যে ওই অ্যাডহক প্রমোশন দেখার জন্য যে কমিটিটা গঠন হয়েছে, ওই কমিটিটা কি বলেছে, দ্যাট শুড বি ক্লিয়ার। আরেকটা জিনিস দেখুন, আমাদের অনেক পলিটিশিয়ানদের মিসেসরাও চাকরি করে, হাজারো কর্মচারী বন্ধুরা আছেন। গ্র্যাচুইটি একটা বিশাল জিনিস। রিটায়ারমেন্টের পর যখন মানুষ বুড়ো হয়ে যায়, তখন তার সাথে বন্ধুদের সংখ্যাও কমে যায়।
আমাকে অনেকেই বলেছে যে অনিমেষ বাবু বৃদ্ধ হয়েন না। আমি বলি কেন? বৃদ্ধ হওয়া একটা অভিশাপ। আপনার বয়স কত কাকু? বলছে 82 বছর। বলছে বার্ধক্যতা নেমে গেলে বন্ধুর সংখ্যা কমে যায় এবং মনটা ঠিকই চলে, ব্রেনটা ওয়ার্ক করে, কিন্তু হাত পা এগুলো চলে না। স্টেপ গুলো যখন দেখি তখন যে রাজ্য আমাদের, আমরা এই রাজ্যের মাটিকে যখন দিল্লি থেকে আসি তখন এটাকে ধরে একটা চুমা দেই যে আমি আমার রাজ্যে এসেছি। এই রাজ্যে গ্রুপ সি এমপ্লয়িরা যখন রিটায়ারমেন্টে যায় তারা পায় 10 লক্ষ টাকা, অর্থাৎ অনলি 50% অফ দি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। এদের বক্তব্য হচ্ছে আমাদের অপরাধটা কোথায়? আমি বললাম অপরাধ তো আমি জানি না, তবে সরকারের কাছে আমি আপনাদের এই বক্তব্য তুলে ধরবো, এই ডিফারেন্সটা কেন, এটাও যেন উত্তর দেওয়া হয় আমি অনুরোধ করব। এন্ড নাও এই যে আমাদের ত্রিপুরা রাজ্যে অনেকগুলো ফুড এন্ড সিভিল সাপ্লাইস এর ক্ষেত্রে আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা মানুষের বক্তব্য। আমি আসলে প্রায় সময়ই ফুড এন্ড সিভিল সাপ্লাইস মিনিস্টারকে ফোন করি। ইফ দেয়ার আর প্রবলেমস, instantly I call most of the ministers. It is not only with him, even these days মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমার 2-3 বার সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। He was very positive for all the issues. আমি বলবো না যে কেন আমি তা কথা অসত্য কথা বলবো, যে he is not cooperative, he is not concerned about the problems of the people. He responded. তবে এই যে ফুড এন্ড সিভিল সাপ্লাইস এর ক্ষেত্রে মানে এইখানেই বাজেটটা পড়ার পর বলছে যে আমরা ফ্রিতে চাল দিই। তো অনেক লোক এসে বলছে সরকার কোথায় ফ্রি দিচ্ছে, এটা তো জনগণ, এটা তো কিনে দেওয়া হচ্ছে। এদের প্রশ্ন হচ্ছে যে এমপিরা, এমএলএরা বা দেশের সমস্ত জনপ্রতিনিধিরা, ইলেক্টেড জনপ্রতিনিধিরা কোনো খামার জায়গা নিয়ে সেখানে ধরুন মন্ত্রী মহোদয় শ্রী রতনলাল নাথ মহোদয় উনি ট্রাক্টর চালিয়ে, বা ডক্টর মানিক শাহ, নিমেশ দেববর্মা আমরা ধান চাষ, গম চাষ করে এই চালগুলো দিচ্ছি কিনা, এটা তো ওইভাবে দিচ্ছি না। এটা সরকারের কোষাগারের টাকাই কিনে এটা মানুষের কাছে দেওয়া হচ্ছে। তো এদের কথা হচ্ছে এটা তো ফ্রি না, এটার জন্য মানুষ ট্যাক্স দিচ্ছে, মানুষের ট্যাক্স থেকে জনগণের পয়সায় কিনে এটাকে দেওয়া হচ্ছে। আমি বললাম ভাই আমি তো ফ্রি চাল পাচ্ছি না, আর 40 লক্ষ মানুষের মধ্যে 29 লক্ষ মানুষ এই ফ্রি চালের আওতাধীন এসছে। তো আমি সরকারের কাছে বলবো যে যেহেতু 29 লক্ষ মানুষকে দিয়েই ফেলেছে, 40-এর মধ্যে 40 লক্ষ মানুষ কেন ফ্রি চাল পাবেন? হয়ে যাক সবার, আমার ওইখানটায় আসুক, এটা হচ্ছে দাবি। এটা আসলে ফ্রি কিনা মানুষ এটা পরিষ্কারভাবে জানতে চায়, এই চাল দেওয়া এটা ফ্রি কিনা। দিস ইজ ওয়ান। আরো একটা কথা হচ্ছে যে অ্যানিমাল হাজবেন্ডারি অ্যান্ড অ্যানিমাল রিসোর্সেস, এই দপ্তরের সংক্রান্ত কিছু কথা রয়েছে। এইখানে কি হচ্ছে বলছে পিগারি বন্ধ হয়ে গেছে, গটারি বন্ধ হয়ে গেছে। একমাত্র ত্রিপুরা রাজ্যে মানুষ, আমি বলি যাই বলুন, যে মাছ চাষে আমরা স্বয়ংভরতা অর্জন করার লক্ষ্যে এগিয়ে চলেছি। কোথা থেকে মাছ আসছে? অন্ধ্র, হায়দ্রাবাদ, তারপর বাংলাদেশ থেকে আসছে, বম্বে থেকেও আসছে কিছু কিছু মাছ, ওয়েস্ট বেঙ্গল থেকে তো আসছে। মানুষ বলছে আমাদের মাছটা কোথায়? এই যে সরকার বলছে মাছ চাষে আমরা প্রায় অলমোস্ট স্বয়ংভরতা অর্জন করেছি, তাহলে আমাদের মাছটা গেল কোথায়? এটা কিন্তু আমি হাসলাম কত। জনগণের প্রশ্নের আর সীমা নাই, জনগণ প্রশ্ন করতেই পারে। মাননীয় ফিশারি মিনিস্টার যখন বক্তব্যটা করবেন এই ব্যাপারটা আপনি আমার উদ্দেশ্যে তো বলবেন, জনগণের উদ্দেশ্যে এটার একটা উত্তর দেবেন।
যে আমাদের মাছটা গেল কোথায়, যে আমরা যদি স্বয়ংবরতা অর্জন করি আমাদের মাছ কোথায়। আর এটা যে মাংসে আমরা স্বয়ংবর না, একমাত্র একটা মাংস আমরা স্বয়ংবর। আপনি জানেন আমাদের ত্রিপুরা মহিলারা যদি শুকরের চাষ না করত, শুয়োরের মাংস এই বাজারে হইতো না, এবং শুকরের মাংসই কিন্তু সাফিসিয়েন্ট ইন ত্রিপুরা মার্কেট। এবং এটা যদি না হতো আমরা কিন্তু ব্রয়লার ট্রয়লার খেয়ে আর্থ্রাইটিস বিভিন্ন রোগে আমরা শেষ হয়ে যাব। এখন কেন এমএলএরা মন্ত্রীরা আমরা যখন খাই, আমি অনেকের দিকে তাকাই, বলছে মুরগির মাংস, এটি কি? বলছে ব্রয়লার না, কান্ট্রি চিকেন চা। তো এইটার জন্য তো বাজেটে রাখতে হবে। সরকার হ্যাজ টু টেক ইনিশিয়েটিভ টু গ্রো দিস পোল্ট্রি অনলি শুকরের মাংস। তো এই যে শুকরের মাংসটা হচ্ছে, তাহলে ত্রিপুরা মহিলাদের জন্য এখানে কেন বাজেট রাখা হবে না? তাদের স্বয়ং সম্পূর্ণ করার জন্য তাদেরকে আরো বেশি যেন এই কি বলে শুকর যেন তারা পালতে পারে, তার কেন ব্যবস্থা হবে না? আমি এটাই অনুরোধ করব সরকারের কাছে। অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যানিম্যাল রিসোর্সেস মন্ত্রী মহোদয় যখন বক্তব্য করবেন, আপনি আশ্বস্ত করবেন গ্রামীণ মহিলাদের যে মা ও বোনেরা আপনারা চিন্তা করবেন না, আই এম দি মিনিস্টার অফ ত্রিপুরা, আই এম এনশিওরিং ইউ আপনারা লক্ষ লক্ষ টাকা ঋণ পাবেন, অনুদান পাবেন। আপনি দেখবেন in tomorrow's newspaper and in tomorrow's sun rising you will become the star of Tripura. এবং পাওয়ার ডিপার্টমেন্ট, দি মোস্ট পপুলার মিনিস্টার আমার কাছে, আমি এটা জনসমক্ষেই বলি, আমাকে অনেকে বল উনার প্রতি আপনার এত ভালোবাসা কেন? ভালোবাসা তো হচ্ছে কাজের, কর্মের, আলাপ আলোচনা। আমি যদি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দৈনন্দিন আলোচনা করি, দেখবেন আমাদের মধ্যে এই রাজনীতির বাইরেও আরো বেশি বন্ধুত্বতা চলে আসবে। আলোচনাই হচ্ছে মূল কারণ। পাওয়ার ডিপার্টমেন্টে একটা খুব খারাপ ব্যাপার চলছে, কিন্তু পাওয়ার ডিপার্টমেন্টে আপনার বাড়িতে সুইচ গেল, মিটার বক্স গেল, ওয়্যার গেল, এভরিথিং ভোক্তাকে দিতে হবে। নাথিং ইজ ফ্রি নাও, কিচ্ছু নেই। বলছে এত এক্সপিরিয়েন্স মিনিস্টার, উনি এটাকে দেখবেন না? আমি বলছি এই কথা আমি বিধানসভায় দাঁড়িয়ে ওনার চোখে চোখ রেখে আমি বলবো, আমি কিন্তু বলেছি, এটা উত্তর দেবেন আপনি, যে গ্রিড, মিটার, মেইন সুইচ, কেবল, নাথিং, সব ভোক্তাদের, অর্থাৎ ইংরেজিতে এটাকে বলো কনজিউমারদের কিনে দিতে হবে। ওই জিবি হাসপাতালে যেটা হয়, স্যালাইন, ভিটামিন, ট্যাবলেট, এভরিথিং রুগীর পরিবারকে কিনে দিতে হবে, নতুবা তুমি মৃত্যুবরণ করে ডেড বডি নিয়ে বাড়িতে চলে যাও, এই অবস্থা। তো whereas the slogan by the government is we are self-reliant on power generation, বিদ্যুৎ উৎপাদনে ত্রিপুরা স্বয়ংবরতা লাভ করেছে, ভেরি গুড, উই হ্যাভ সারপ্লাস বিদ্যুৎ, বিক্রি হচ্ছে এখান থেকে। তো আমাদের সারপ্লাস বিদ্যুৎ উৎপাদন করার পরও বিদ্যুতের মাসুল কেন বৃদ্ধি পাবে? কেন ভোক্তাদের থেকে বেশি টাকা নেবে? আসলে এই সমস্ত জিনিস ব্রেইনটাকে কিন্তু শার্প করে দেয়। আমি মাননীয় বিদ্যুৎ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীকে অনুরোধ করব, যখন আপনি বক্তব্যটা করবেন এই বিষয়টা বলবেন যে আমরা বিদ্যুৎ মাসুল কেন বৃদ্ধি করছি, কেন আমরা মানুষকে বলছি সমস্ত পার্টস আপনারা কিনে দিন, তবেই আমি এই কাজগুলো করে দেব। এই উত্তরগুলো আপনি নিশ্চয়ই দেবেন, এটা আমার আশা এবং বিশ্বাস থাকবে আপনি দেবেন। আর এটা হলো, এখানে দেখুন এই যে এমএলএদের, মন্ত্রীদের বেতন ভাতার বিলটা এলো না, আই এম ডিপলি শক। এবং ওই মিটিং এর মধ্যে আমি কিন্তু আই ওয়াজ সো সিরিয়াস, আই ওয়াজ সিটিং ইন বিটুইন জিতেন্দ্র চৌধুরী মহোদয়
and পরিষদীয় বিষয়ক মন্ত্রীর মাঝখানে বসে, this side is also much elder brother, this side also much elder brother, অনেকগুলো খাওয়া দাওয়া হলো মিটিং এর মধ্যে, আমি খাইনি কারণ আই ওয়াজ সিরিয়াস ইন দি বিল, যে এমএলএদের মন্ত্রীদের বেতন ভাতা বৃদ্ধি হবে, এটা আমারও তো বৃদ্ধি হবে, এটা এই বিধানসভায় আনা হয়। আই ওয়াজ শকড, কেন আনা হলো না? এভরিথিং প্রিন্টেড, হাউসে শুধু প্লেস করা। এটার মনে হয় একটা কারণ হতে পারে যে মেবি পার্লামেন্ট ইলেকশন আছে, জনগণ কি বলবে, জনগণ কি বলবে, জনগণ কি চায় যে এমএলএরা ফাটা জামা পরে জনগণের কাছে যাক? দে অলসো নো ইফ দেয়ার লাইফ ইজ এনহ্যান্সড, আওয়ার লাইফ অলসো ক্যান বি এনহ্যান্সড। যে যাই লিখুক, আমি ক্ষমা চাইব, কিন্তু এটা ছিল আমাদের আলোচনা। কিন্তু এই 26% টাকা খরচ করতে না পেরে যদি বাজেটটা কমিয়ে দেয়, তখন কি এই বিলটা উত্থাপন হবে কিনা, এটাও আমার প্রশ্ন থাকবে, এবং দিস হ্যাজ টু বি আনসার্ড এট দ্যাট টাইম। আমি আর একটা জিনিস দেখেছি, এই বাজেটের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী উভয়কে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এমজিএন র্যাক্স, আগে কি ছিল? এমজিএন রেগা, এখন হচ্ছে এমজিএন র্যাক্স স্কিম। আমার কাছে, আপনার কাছে, ডাক্তারের কাছে, ইঞ্জিনিয়ারের কাছে এমজিএন র্যাক্স ইজ সামান্য জিনিস, বাট ফর গ্রামীণ গরিব পরিবার, গ্রামে যারা বসবাস করছে, এমজিএন র্যাক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দেম। আমি খবর নিয়েছি আজকে বক্তব্য দেওয়ার আগে যে এই পর্যন্ত এমজিএন র্যাক্স প্রকল্পে 100 দিনের যে কাজের গ্যারান্টি, তার মধ্যে কতদিন কাজ দেওয়া হয়েছে? নট মোর দেন 66 to 67 days। এই বছর চলে যাবে, ইন দি নেক্সট ফিউ ডেজ এই ফাইন্যান্সিয়াল ইয়ার ফিনিশড, এখনো কিন্তু 30-35 দিনের মতো কাজ দিতে হবে। অ্যানাদার পয়েন্ট হচ্ছে, যাই কাজ হয়েছে ফর 5 months বিল ইজ পেন্ডিং, এবং এই শ্রমিকদের টাকা দেওয়া হচ্ছে না। আই এম টেলিং, খবর নিয়ে দেখুন। আমি যখন খবর নিয়ে দেখলাম যে টাকা কেন দেওয়া হচ্ছে না, দি প্রবলেম ইজ উইথ দি স্টেট গভর্নমেন্ট। আপনি বা আপনাদের সরকার, আপনার সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, সম্মান দিয়ে আপনাকে বলছি, 270 কোটি টাকার মতো যা খরচ হয়েছে, এটার ইউটিলাইজেশন সার্টিফিকেট আপনি দিতে পারেননি। And because of that, মহামান্য সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা আটকিয়ে দিয়েছে। Why it is to happen? এই গরিব মানুষের কি হবে? We must think about that. এবং এইটা যেন যে কোনো মাননীয় মন্ত্রী মহোদয়, অর্থমন্ত্রী হোক, মাননীয় মুখ্যমন্ত্রী হোক, যখন বক্তব্য রাখবেন, প্লিজ রিপ্লাই টু দিস পয়েন্ট। রেগা শ্রমিকরা জানতে চায়। আরেকটা হচ্ছে হেলথ। হেলথ আপনার ভালো দরকার, আমার দরকার, ফর এভরি ওয়ান অফ আস। এই হেলথ বাজেটটা আমি যখন দেখেছি, সেদিন মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। আসলে ভালো কাজ করলে তো ধন্যবাদ জানাতে হয়, এবং লিখিতভাবে স্বাস্থ্য, মাননীয় অধ্যক্ষ মহোদয় 18 নম্বর পয়েন্টে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এই সুযোগে, অর্থাৎ কোন সুযোগে? বাজেট ভাষণ দেওয়ার সুযোগে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 2023 বাস্তবায়নের জন্য ধন্যবাদ দিতে চাই। এই সুযোগ ছাড়াও প্রতিনিয়তই আমি ধন্যবাদ দেব, কিন্তু হেলথ বাজেটটা আমি যখন দেখি, এই যে হেলথ বাজেটটা আপনারা এট এ গ্ল্যান্সে রেখেছেন, স্যার প্লিজ সি দিস বাজেট। I think it is roughly, I don't know, some 6.71% রেখেছেন in health. Is it 6.21%? এই বাজেট দিয়ে এতগুলো মানুষের, এত পরিবারের 5 লক্ষ টাকা করে এটা কি হবে? কোথা থেকে দেবেন? এই বাজেটটা এত বাজেট কম কেন? ইট ইজ মাই কোয়েশ্চেন। নাকি আবার ওই এইচডিএফসি এয়ারগো প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো
প্রাইভেট বীমা সংস্থাকে দিয়ে এটা করাবেন, এটা হবে না। কিন্তু এটা তো যে কোনো ব্যক্তি, আই হ্যাভ টেকেন হেলথ ইন্স্যুরেন্স ফ্রম রিলায়েন্স, আমি নিতে পারি। যেহেতু সরকার বলছে, মুখ্যমন্ত্রী বলছেন এই 5 লক্ষ টাকার কাভারেজ হবে এই যোজনায়, গুড, বাট হোয়াই দি বাজেট ইজ লেস? আমি কেন বাজেটটা বেশি কেন করেছেন এটা প্রশ্ন তুলছি না, হোয়াই দি বাজেট ইজ লেস। আরো একটা বিষয় এখানে একদম ইয়েভাবে দিয়েছেন, লোন। রাজ্য সরকার লোনের ইন্টারেস্ট দিতে দিতে অবস্থা শেষ। পেমেন্ট অফ ইন্টারেস্ট 5.34%। আপনারা দেখবেন স্টেটমেন্ট 6 পেজ নাম্বার 7, এই বাজেট এট এ গ্ল্যান্স এটা দিয়েছে। রিপেমেন্ট অফ লোনস, এটাও তো লোনের ব্যাপারই, 2.04%। সব মিলিয়ে কিন্তু 7.38%। আমরা শুধু এই 27,800 সামথিং কোটি টাকার মধ্যে এত শতাংশ টাকা কিন্তু ঋণের পরিশোধ করতে করতেই শেষ। মাই পয়েন্ট ইজ, তাতে কি হচ্ছে? বিকজ অফ দ্যাট ইউ হ্যাড টু রিডিউস দ্য বাজেট ইন রুরাল ডেভেলপমেন্ট পঞ্চায়েত। আপনি দেখুন কি কি পরিমাণে, হোয়াট ইজ দি বাজেট। একটা পঞ্চায়েত, ত্রিপুরার 70 থেকে 80% মানুষ তারা এখনো দরিদ্র বলে পরিচিত। এই মানুষগুলোর তাদেরকে উপেক্ষা করে এই টার্গেটটাকে বাদ দিয়ে আমি যদি একটা বাজেট করি, শ্রেষ্ঠ ত্রিপুরা হবে? আই এম অনলি কোয়েশ্চেনিং। যদি হয় আমাকে প্রমাণ করুন কেন পঞ্চায়েত ডিপার্টমেন্টে, ভিলেজ কমিটিতে এই বাজেট এত কম হবে। আমাদের এই বাজেটের মধ্যে ওই দরিদ্র লোক 29 লক্ষ 30 লক্ষ লোককে আমাকে টার্গেট করে বাজেটটা তৈরি করতে হবে। and this has not happened in this budget. I can tell you sir, this budget, although it has been printed in glossy paper, গতবারের চেয়ে এইবার কিন্তু কালার কম্বিনেশন, প্রিন্টিং আরো ভালোভাবে হয়েছে। বানান টানান খুব শুদ্ধভাবে লিখেছেন অর্থমন্ত্রীর যারা এই বাজেটটা প্রিন্ট করেছে। আমার মনে হচ্ছে গতবার আমাদের আলোচনার পর ভালো একটা প্রিন্টিং হাউসে গিয়ে এটা করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তবে একটা জিনিস এইখানে, বাজেট ভাষণের সর্বশেষে লিডার অফ অপোজিশন কি প্রশ্ন করে সরকারের কাছে? এসটিজিটি বেকার, দিস ইজ 4th সেশন ইন দি 13th অ্যাসেম্বলি। আমি কিন্তু এসটিজিটি বলে চিৎকার করছি। 22 সেপ্টেম্বর 2022 তারা পরীক্ষা দিয়েছে, এখনো রেজাল্ট বেরোলো না। দে আর কোয়েশ্চেনিং মি। এই মোবাইলটা যখন আমি চালু করি, হাজারো লোক আমাকে বলছে, স্যার নিনি ইয়াকুঙ্গো ক্লাই খুলমুই ননো সাও চিনি এসটিজিটি কখনো কি যাচ্ছেন। মানে কত মানুষ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, SMS দিয়ে জিজ্ঞেস করছে এসটিজিটির ব্যাপারটা বল। আমি বললাম, ভাই কোন গণতান্ত্রিক রাজ্যে, গণতান্ত্রিক দেশে বিরোধী দল চাকরি দিতে পারে না। আমি বলছি বিরোধী দল শুধু প্রশ্ন করতে পারে। চাকরি দেবে কারা? চাকরি দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী। চাকরি দেবেন কে? সিরিয়ালে 2 নম্বর মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়। চাকরি দেবেন কে? অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আমি পারবো না, আমি অনলি প্রশ্ন করতে পারবো। এদের পক্ষে আমি মাননীয় সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছি, আপনি যখন বক্তব্য করবেন, এই এসটিজিটি বেকারদের যে পরীক্ষাটা হলো 2022 সালে, রেজাল্টটা কবে হবে মানুষ এবং আমি জানতে চাই। আর এটা হচ্ছে, এটা 2 নম্বর প্রশ্ন আসছে, নেট স্লেট পিএইচডি, এটা নিয়ে যারা বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিভিন্ন প্রতিষ্ঠানে যারা পরীক্ষা দিয়েছে, দেবে, সরকার গত 6 বছরে কোনো রিক্রুটমেন্ট উল্লেখযোগ্যভাবে করে নাই, তাদের বয়সের সীমা পেরিয়ে যাবে। এখন এদের প্রশ্ন হচ্ছে, চাকরি যেহেতু দিতে পারে নাই, নেট পিএইচডি স্লেটের ক্ষেত্রে বয়স সীমা যেন 5 বছর বৃদ্ধি করা হয়, এটা তাদের দাবি। এটাকেও একটু বলবে। আর আমাদের 3 নম্বর, অনলি 5-5টা কোয়েশ্চেন থাকবে, আমি বেশি
প্রশ্ন করব। এটা আমার প্রশ্ন থাকবে জনগণের পক্ষে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কর্মচারীরা বলছে যে আমাদের দিয়ে দেওয়া হবে কিনা, হ্যাঁ বা না। যেমন মাননীয় চেয়ারম্যান এখন আছেন, উনি খুব বিনয়ী মানুষ, হেসে আমার দিকে দেখছেন, এবং যেমন বলছে স্পিকার সাহেব আজকে বলেছেন এত কিছু বলার দরকার নেই, করবেন কিনা, হবে কিনা জিজ্ঞেস। আমিও জিজ্ঞেস করছি কর্মচারীদের দিয়ে দেওয়া হবে কিনা, হ্যাঁ বা না, বাস। আর জুমিয়াদের পক্ষে এই জুমিয়া পুনর্বাসন আগামী কয়েক বছরের মধ্যে শেষ হবে কিনা, এটাও কিন্তু জুমিয়া অংশের মানুষ এরা জানতে চায় এই সরকারের থেকে, যে এই 2টা শুকর এইসব নিয়ে আমাদের কিছু হবে না, এবং আমাদের চিরকালের জন্য আমরা যেন জুমিয়া পুনর্বাসন পাই। এই সরকার, মোদিজির আশীর্বাদ প্রাপ্ত ত্রিপুরা রাজ্যের সরকার, এটা যেন ব্যবস্থা গ্রহণ করেন, এটা তাদের প্রশ্ন। আর এই যে অ্যাসেম্বলিতে আমরা দাঁড়িয়ে বক্তৃতা করছি, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্পিকার ওনার রুম থেকে এটা শুনছেন, মাননীয় চেয়ারম্যানকে আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিষদীয় বিষয়ক মন্ত্রী মহোদয়ের নজরে আনছি। অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট বলছেন যে এই অ্যাসেম্বলিটা চলবে এখানে যদি কর্মচারী না থাকে। লাস্ট 6 ইয়ার্স অনেক রিটায়ারমেন্ট হয়ে গেছে, নো রিক্রুটমেন্ট, নো রিক্রুটমেন্ট। 1963 থেকে আমি দেখেছি, আমি রেকর্ড, আমি কিন্তু কালকে বমি করে দিয়েছি, কারণ বাইরের থেকে এসেই পড়াশোনা করতে করতে 8:30টার সময় বমি করে দিয়েছে, মাথা ঘুরে। তারপর আমি বললাম জনগণের জন্য প্রশ্নটা করতেই হবে, এবং হি অনলি টট মি। পূর্বতন বিরোধী দলনেতায় আমাকে এটা শিখিয়েছেন যে পড়তে হবে, জিজ্ঞেস করতে হবে, না আমি আস্কিং। 1963 থেকে এটলিস্ট এই 6 বছরের আগ পর্যন্ত, অর্থাৎ ওনারা যখন ছিলেন, মিনিমাম এভরি ইয়ার 8-10 জন করে রিক্রুটমেন্ট হতো এই বিধানসভায়। হোয়াই ইন দি লাস্ট 6 ইয়ার্স ইট হ্যাজ স্টপ? এটা আমার প্রশ্ন। যদি এই পবিত্র বিধানসভাকে স্মুথলি, এখন তো ওইখানে বক্স টক্স দেখা গেছে, এখানে লিখা আছে চ্যানেল 1 ককবরক, চ্যানেল 2 বেঙ্গলি, চ্যানেল 3 ইংলিশ, এগুলো হচ্ছে। যেহেতু এটা হচ্ছে, কর্মচারীরা যেন আরো সংখ্যায় বৃদ্ধি পায়, কাজ যেন তারা স্মুথলি করতে পারে, রিক্রুটমেন্টের ব্যবস্থা করবে। আর পরিশেষে একদম 1.5 মিনিটের মধ্যে আমি শেষ করছি, যে ককবরক চ্যানেলে যারা বলবে তাদের কিন্তু সংখ্যাটা বেশি করে দেবেন, কারণ ককবরক থেকে বাংলায় বলতে হবে, ককবরক থেকে ইংলিশটাকে করতে হবে। ইংলিশ, এটা তো বাস্তব, কারণ ইংলিশে যারা বলবে এরা বাংলায়, আমি জানি না ইংলিশ কেউ বললে ককবরক ব্যাপারও তো আছে। তাহলে ককবরক যারা ট্রান্সলেট করবে, এদের এক্সপার্টাইজটা ইংলিশে থাকতে হবে, বাংলায় থাকতে হবে, হিন্দিতে থাকতে হবে, দেন অনলি দে ক্যান ট্রান্সলেট। আপনারা ভেবে দেখুন, বাংলায় যারা করবেন তারাই করবে, আবার ইংলিশ দিয়ে তার। সো ককবরক ট্রান্সলেটরের সংখ্যা, ওই সুনীল গাভাস্কাররা বা অন্যান্য ক্রিকেট কমেন্ট্রিরা যারা বসে কমেন্ট্রি করেন, ওই কমেন্ট্রি বক্সে কিন্তু ওই সংখ্যাটা বাড়িয়ে নেবেন, তাতে কিন্তু সুবিধা হবে। জাস্ট লজিক্যালি থিঙ্ক, আমি ককবরকবাসী বলে এটা ডিমান্ড করছি না, কারণ দে হ্যাভ টু ট্রান্সলেট মোর, এইটুকু বলছি। এবং এই বাজেটটাকে অন্তত এইবার যদি সুযোগ থাকে, আমি যে পয়েন্টগুলো বললাম এগুলো সংশোধনে আনা যায় কিনা দেখুন, আর যদি নাও আনা যায় অন্তত অ্যাকসেপ্ট করুন, এবং বক্তব্যের মাধ্যমে ত্রিপুরার 40-41 লক্ষ মানুষকে আশ্বস্ত করুন যে বিরোধী দলনেতা যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আগামী দিন আমরা কনসিডার করব জনগণের স্বার্থে। এই কথা বললে আমি খুব খুশি হব। এই কয়েকটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এবার বলবেন মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। 20 মিনিট সময়। ডিবেট তো স্যার, ডিবেট যেহেতু স্যার একটু এদিক সেদিক হলে ভালো হয়, এদিক থেকে
ট্রেজারি ব্যাংক থেকে শুনি না স্যার। বলুন, আপনি বলুন, তারপর আমি ওইদিকে যাবো আর। পরে বলবো একটু, ট্রেজারি ব্যাংক থেকে শুনি একটু। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার বলবেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস। 10 মিনিটের মধ্যে আমার অনুরোধ রইল শেষ করবেন। 10 মিনিট? ইয়েস, তাইলে কোত্থেকে শুরু করবো এটাই তো কারণ সংখ্যায় বেশি আছে, সময়ে কভার করবে না। মাননীয় চেয়ারম্যান মহাশয়, গত 1 মার্চ ত্রিপুরার সরকারের মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় 2024-25 অর্থবৎসরের জন্য 27,804 কোটি 67 লক্ষ টাকার বাজেট এই মহতী সভায় পেশ করেছেন। আমি প্রথমে এই বাজেটের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে মাননীয় অর্থমন্ত্রী তিনি ওনার প্রারম্ভিক ভাষণে তিনি উল্লেখ করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মহান নেতৃত্ব ও মার্গদর্শনে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহাশয়ের সুযোগ্য নেতৃত্বে আমাদের রাজ্য প্রগতি ও বিকাশের পথে অগ্রসর হচ্ছে এবং বাজেট হলো একটা সরকারের দর্পণ। সরকারের দিশা কি, সরকারের লক্ষ্য কি, সরকার জনগণের জন্য কি করছেন, সেটা এই বাজেটের মধ্যে প্রতিফলিত হয়। তো এই চিন্তাধারা মাননীয় অর্থমন্ত্রী কার থেকে পেয়েছেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দিশাকে এই বাজেটের মধ্যে প্রতিফলিত হয়েছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতবর্ষের মানুষকে 4টি শ্রেণীতে তিনি ভাগ করেছেন। আমরা আগে রাজাদের আমলে, বল্লাল সেনের আমলে আমরা শুনেছিলাম সমাজ 4টি শ্রেণীতে সমাজের মানুষ বিভক্ত: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এবং নরেন্দ্র মোদীজি যে 4টি শ্রেণীতে মানুষকে ভাগ করেছেন এই বাজেটে প্রত্যেকটাতে তার প্রতিফলিত হয়েছে। সেগুলি হলো: 1, তিনি বলছেন গরিবের কল্যাণ করো, রাজ্য শক্তিশালী হবে, দেশ শক্তিশালী হবে। 2, মাতৃশক্তিকে শক্তিশালী করো, মাতৃবন্ধনা করো, তার জন্য পার্লামেন্টে 33% মহিলাদের জন্য রিজার্ভেশন করা হয়েছে। 3 নাম্বার, যুব শক্তিকে, তাদের কর্ম উদ্যোগকে কাজে লাগাও, অর্থাৎ যুব শক্তিকে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আত্মনির্ভর করো, তাহলে দেশ অগ্রগতির পথে উন্নতি হবে। এবং 4, তিনি বলেছেন ভারতবর্ষ নয় পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী এই শব্দ উচ্চারণ করেনি, তিনি বলছেন কৃষক হলো অন্নদাতা। কৃষকদের উন্নয়ন দেশের উন্নয়ন। কৃষকদের প্রত্যেকটি কাজে আমরা যদি তাকে শক্তিশালী করতে পারি, দেশ আপনাই আপনাই উন্নতি হবে। আজকে আমরা এখানে যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, এখানে যারা সরকারি আধিকারিকরা রয়েছেন, আমার এখানে সাংবাদিক ভাইয়েরা বোনেরা রয়েছেন, আমরা প্রত্যেকে কৃষকরা সকালে মাথার ঘাম পায়ে ফেলে যখন উৎপাদন করে, তখন সেই উৎপাদনের উপরে আমাদের জীবন জীবিকা নির্বাহ করে। তার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকের জন্য তার প্রত্যেকটি পরিকল্পনা, প্রথম প্রধানমন্ত্রীর কৃষি সম্মান নিধি 6,000 টাকা করে প্রত্যেক কৃষকের সেটা দেওয়া হয়েছে। এবং কৃষকদের যাতে আরো বেশি করে ডেভেলপমেন্ট করা যায় তার জন্য সমস্ত পরিকল্পনা মাননীয় অর্থমন্ত্রী এই বাজেটের মধ্যে রেখেছেন। আমি আমার বাজেটে প্রায় 101টি এখানে প্যারা রয়েছে, সবগুলো সম্পর্কে বলার তো সুযোগ আপনি বলে দিয়েছেন 10 মিনিট। আমি শুধু কৃষক, পশু এবং মৎস্য, আমি কৃষিকাজের সঙ্গে যুক্ত, আমি 3টি বিষয়ের উপরে আলোচনা করব। আমি আলোচনার আগে আমি কথাটি না বললে না হয়, মাননীয় মুখ্যমন্ত্রী
প্রফেসর ডক্টর মানিক শাহ মহাশয়কে ধন্যবাদ জানানো, যদি না জানায় সেটা অপূর্ণ থেকে যাবে। এই কারণে গত 9 ফেব্রুয়ারি অমরপুরে 50 বেডে ফিল্ড হেলথ সেন্টারের এবং সিজারিয়ান ওটিটিপির শুভ উদ্বোধন করেছিলেন 9 তারিখ। 29 তারিখ আমি মাননীয় মুখ্যমন্ত্রী বাসভবন, আমাদের একটা মিটিংয়ে আমরা সেখানে ছিলাম। ডাক্তারবাবু আমাকে ফোন করলেন, ফোন করে বললেন যে দুটো সিজারিয়ান পদ্ধতিতে দুটো ছেলের জন্ম হয়েছে, একটা মেয়ে আর একটা ছেলে, একজন জনজাতি আর একজন বাঙালি। ত্রিপুরার অমরপুরের মানুষের দীর্ঘদিন প্রত্যাশা মাননীয় মানিক সাহা মহাশয়ের হাত ধরে সেই প্রত্যাশা পূরণ হয়েছে নয়, সেটা বাস্তবে রূপ পেয়েছে দুজন সন্তানের মধ্যে দিয়ে। এই দুজন সন্তান 29 তারিখ জন্ম হয়েছে। 2028 আবার বিধানসভা, তাদের জন্মদিন 2028 আবার হবে, 4 বছর হবে না, কারণ 29 তারিখ লিপিয়ার রয়েছে, অর্থাৎ আমরা 4 বছর পরে, অর্থাৎ 29 তারিখ আসবে, 28-এ যখন আবার বিধানসভা হবে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অমরপুরবাসীর তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই কারণে আগেও মানিক সরকারের রাজত্ব ছিলেন, মানিক ছিলেন, আর বর্তমানে মানিক সাহার রাজত্ব চলছে। এক মানিক নকল মানিক, শুধু ভাষণ দিতেন, প্রতারণা করতেন। আর মানিক সাহা মহাশয় প্রমাণ করে দিলেন খাঁটি মানিক। ত্রিপুরার আমাদেরকে সেই সিজারিয়ান ব্যবস্থা করে গ্রামের মানুষ, এখানে বিরোধী দলনেতা, উনি আমার থেকেও বাংলা ভাষা শব্দ আমি ওনাকে অনুসরণ করি, খুব ভালোভাবে বলে। এই যে দুজন সন্তানের জন্ম হয়েছে, একজন এডিসি এরিয়ার মধ্যে রয়েছেন, সেটা আমার বিধায়ক পাঠানলাল মহাশয় রয়েছেন, ওনার বিধানসভা কেন্দ্র 41 এমপি কেন্দ্রের পড়ইমুড়াতে। আমি সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে আরেকটা বিষয়ে ধন্যবাদ জানাচ্ছি। এই সভাতে, এই বিধানসভাতে আমি অমরপুর দুপুরের রোডের কথা বলেছিলাম। এখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমি গুরুত্ব দিয়ে দেখব, যেমন বলা তেমনই করা। সম্ভবত 29 বা 30 তারিখে গুয়াহাটিতে, অক্টোবরের গুয়াহাটিতে আমাদের সড়ক পরিবহন মন্ত্রী নীতিন কুমার গডকরির সঙ্গে মিটিং হয়েছিলেন। তিনি সেখানে গুরুত্ব দিয়েছিলেন সেটার উপরে, এবং নীতিন গডকরিকে বলেছেন যে 4টি রাস্তা রয়েছে, সেগুলিকে জাতীয় ন্যাশনাল হাইওয়ে অন্তর্ভুক্ত করার। এই বাজেটে 56 নম্বর পেড়াতে সেটা উল্লেখ রয়েছে। আপনি সেখানে এই রাস্তাটি এবার মাননীয় অর্থমন্ত্রী যখন ঘোষণা করছেন, আমি শুনে খুশি হলাম যে 4টি সড়ককে জাতীয় সড়ক হিসাবে ঘোষণা করা হয়েছে, যার সর্বমোট দৈর্ঘ্য 229.25 কিলোমিটার। এই রাস্তাগুলো হলেন কমলপুর থেকে শান্তিবাজার ভায়া আমবাসা গন্ডাছড়া অমরপুর হয়ে। দ্বিতীয় রাস্তাটি হচ্ছেন শান্তিরবাজার থেকে বিলুনিয়া 40 কিলোমিটার। তৃতীয় রাস্তাটি চম্পটনগর টু উদয়পুর ভায়া খুমলুম এবং জম্পই হিল। তৃতীয় রাস্তাটি অমরপুর উদয়পুরের রোড। আপনারা এখানে অনেকে যখন যান যে জিগজ্যাগ রোড রয়েছে, কবে সেটা ডাবল লেনের রূপ পাবে। তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর এই দৃঢ় পদক্ষেপের জন্য এবং মাননীয় অর্থমন্ত্রী এবার বাজেটে সেটা উল্লেখ করা হয়েছে, তার জন্য আমি অন্তর থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় চেয়ারম্যান মহাশয়, এখানে আলোচিত হচ্ছে কি কৃষির উপরে। আমি আপনাদেরকে বলছি যে এবার 2024-25 অর্থ বছরে বাজেটে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট সেক্টরে 1721 কোটি 94 লক্ষ টাকা বেশি বরাদ্দ করা হয়েছে, এবং যা আগের বারে বাজেট থেকে 19.88% বেশি। তাইলে এই সরকারের দিশা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী অন্নদাতাদের কিভাবে আত্মনির্ভর করা যায় তার জন্য। কৃষকের আয় দ্বিগুণ হয়েছে। আগে ধান কত টাকা মন ছিল?
300 থেকে 350। এবার বাজেটের মধ্যে সেটা বলা হয়েছে 1 কেজি ধানের দাম 21 টাকা 83 পয়সা। সরকার ধান কিনছে 21 টাকা 83 পয়সা, আর চাল দিচ্ছে কত? 13 টাকা। আমি মাননীয় এখানে খাদ্যমন্ত্রী রয়েছেন সুশান্ত চৌধুরী মহাশয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করব যে মাথা পিছু 5 কেজি করে চাল দেওয়া হচ্ছে। এটা উপলব্ধি করেছেন যে 5 কেজি করে পরিবারে হয় না, তার জন্য এবার প্রায় 9 লক্ষের উপরে রেশন কার্ড পিছু আরো 5 কেজি করে চাল বাড়িয়ে দিয়েছেন, যাতে গরিব মানুষের কোনো অসুবিধা না হয়। যেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন গরিবদের আত্মনির্ভর করা। এখানে বলা হচ্ছে গরিবদের টাকা দিচ্ছে, এটা তাদের টাকা, সব টাকাই তো সরকারের টাকা। সরকারের কাম সঠিকভাবে কোথায় টাকাটা খরচ করলে পরে জনগণের লাভ হবে, মানুষ যাতে ভুখা না থাকে, মানুষ যাতে উপাস না থাকে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী 80 কোটি মানুষ, গরিব মানুষ যাতে অনাহারে মৃত্যুর কোলে ঢলে না পড়ে, তার জন্য সরকারের টাকাই সঠিকভাবে গরিব মানুষকে দেওয়া হচ্ছে। মানুষ যাতে গরিব মানুষ দুবেলা দুমুঠো ভাত খেয়ে তারা কর্মসংস্থান করতে পারে। এক গরিব অর্থাৎ দান করা, ফ্রি দেওয়া কোনো সরকারের এটা বড় কাজ নয়। সব কিছু আমরা ফ্রি করে দিলে পরে সরকার কিসের উপর চলবে? সরকার যেমন গরিবদের চাল দিচ্ছেন, সঙ্গে সঙ্গে যাতে কৃষির উৎপাদন ব্যাহত না হয় তার জন্য সরকার আবার ন্যায্য মূল্যে কৃষকদের থেকে ধান ক্রয় করা হচ্ছে, এই কারণে যাতে উৎপাদনে যাতে ব্যাঘাত না ঘটে, অর্থাৎ ব্যালেন্স মিলে চলছে সরকার, যে আমি গরিবদের সাহায্য করব, উৎপাদন যাতে ব্যাহত না হয় সেই দৃষ্টিভঙ্গি রেখে সেটা কাজ করছেন। এখানে কৃষিমন্ত্রী নেই, আমি অমরপুরে এবার 211টা ব্যাটারি চালিত স্প্রে মেশিন দেওয়া হবে ফ্রি। এখানে বিরোধী দলনেতা উনি চলে গেছেন, উনি বলছেন যে এবার কৃষি যে আমাদের যে কৃষি বিমা সেটা করা হচ্ছে, এটা ফ্রি করা হচ্ছে। কোনো মানুষের প্রথম বছর নেওয়া হয়েছিল, এখন তার জন্য কোনো কৃষককে টাকা দিতে হয় না, সেটা এই বিমা ফ্রি সেগুলো দেওয়া হচ্ছে, যাতে কৃষকরা কোনোখানে বন্যায় ক্ষতিগ্রস্ত হলে পরে তাদের অসুবিধা না হয়। কৃষকের জন্য প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যখন দিচ্ছেন, আমাদের মাননীয় এখানে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী রয়েছেন, তিনি আবার মৎস্য দপ্তরের মন্ত্রীও, তিনিও ঠিক একই ধাঁচে বছরে 6,000 টাকা করে মুখ্যমন্ত্রীর পানি পালক সম্মান নিধিও দেওয়া হচ্ছে, মৎস্যজীবীদেরকেও দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এটা কেউ ভাবেনি, কোনো সরকার ভাবেনি। আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার প্রত্যেকটি মন্ত্রীর দৃষ্টিভঙ্গি রয়েছেন গ্রামের মানুষদের, কৃষকদের কোথায় অসুবিধা, কিভাবে সেটা করা যায়। কোনো পশু যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তার জন্য তাকে 20,000 সর্বোচ্চ সাহায্য দেওয়ার জন্য এখানে মাননীয় আমাদের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী রয়েছেন, সেই ব্যবস্থা করেছেন। কোনো রোগ হলে পরে কৃষকরা সেদিন সেই সুবিধা পেত না। শুধু তাই নয়, মৎস্য চাষের জন্য যদি কোনো পুকুরের মধ্যে বিষক্রিয়া হয় বা কোনো কারণে সেতু নষ্ট হয়, তার জন্য সেখানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যাতে কৃষকরা কোনো অবস্থাতে অর্থাৎ মৎস্য পালন কৃষক পালক যারা রয়েছে তাদের জন্য কোনো ক্ষতি না হয়। বিরোধী দলনেতা মাননীয় অনিমেষ বাবু বলছেন যে 2টো ছাগল দিচ্ছে, 2টো শুকর দেওয়া হচ্ছে, এ দিয়ে মানুষের কিছু করা নেই। মানুষকে এই সবাই দাঁড়িয়ে বিভ্রান্ত করা হচ্ছে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে জাতীয় প্রাণী সম্পদ মিশন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি, সেখানে সর্বনিম্ন সাবসিডি হলো 15 লক্ষ টাকা, সর্বোচ্চ 50 লক্ষ। কোন যুবক যদি সে ভালো কিছু করতে চায়, 1 কোটি টাকার যদি তার পরিকল্পনা হয়, তার জন্য 50 লক্ষ টাকা ভাবা যায়। কোন সরকার সেটা করবে? একমাত্র বিজেপি সরকার মাননীয় মানিক সাহার নেতৃত্বে সরকারের দৃষ্টিভঙ্গি রয়েছে, যাতে বেকাররা কর্মসংস্থানও পায়, তার দ্বারা অন্য বেকাররা যাতে তাদের আন্ডারে কাজ করতে পারে। আমরা মানুষের মানসিকতা দীর্ঘদিন সিপিএম কংগ্রেস বেকারদেরকে ঘেরানি তৈরির মানসিকতা তৈরি করেছে। শুধু কেরানিগিরি করো আর লাইন করো আর মিছিল করো। আমাদের সরকার কিভাবে বেকার যখন আত্মনির্ভর হবে, সে আবার অন্যকে যাতে কাজ পায় তার জন্য
তার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এই সরকার প্রত্যেকটি কাজের ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে কিভাবে সেগুলো করা যায় তার দিশা এই সরকার তৈরি করে দিয়েছে। এখানে আজকে অনিমেষ বাবু বলছেন যে পাহাড়ে কি কৃষি হবে, তিনি বিভিন্ন রাজ্যের উদাহরণ দিচ্ছে। ত্রিপুরাতে বেশিরভাগ যে রাবার চাষ হচ্ছে, গরিব মানুষরা সেখানে রাবার চাষ ছাড়া অন্য কিছু করার জন্য সেগুলো সুযোগ পাচ্ছেন না। তার জন্য বিশেষভাবে আমাদের এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের এরিয়া রয়েছে। এই রাবার থেকে ঘুম থেকে উঠে মানুষের একটা রোজগারের তার ব্যবস্থা রয়েছে, যে প্রত্যেক মানুষ তার জন্য তার জীবিকা। একজন এখন লোকের হাজিরা হচ্ছে 500 থেকে 600 টাকা পর্যন্ত। যদি উৎপাদন যদি না বাড়ে তাহলে সেখান থেকে কোথায় থেকে হবে? এখানে আমাদের পরিবহন মন্ত্রী রয়েছেন, কি পরিমাণ ত্রিপুরাতে গাড়ি ঘোড়া রয়েছে, অটো রয়েছে, অটোর পারমিট দিয়েছেন। সেগুলো দিয়ে মানুষ তার আত্মনির্ভর হতে পারে, তার জীবিকা সে নির্বাহ করতে পারছে। কিভাবে মানুষ তার রোজগার করতে পারে, সরকার সেই দিশাতে চলছে বলে আজ মানুষের ত্রিপুরায় কোথায় অভাব অনটন নেই। কোথায়ও দেখবেন না একটা সময় বামফ্রন্টের আলোয় মানুষ তার ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় ঘুরতো, এখন কোথায়ও দেখতে পাবেন না। এই কারণ সরকারে একদিকে গরিব মানুষের জন্য ফ্রি যেমন চাল দিচ্ছে, আবার কর্মসংস্থানের জন্য প্রত্যেক মানুষের জন্য তার একটা সুব্যবস্থা করে দেওয়া হচ্ছে। তার জন্য মাননীয় চেয়ারম্যান মহাশয়, মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট এনেছেন, আমি আশা করব সে বাজেট এখানে উপস্থিত যারা বিরোধী দলের সদস্য রয়েছেন এটা আপনারা সমর্থন করবেন, জনগণ আপনাদেরকে সাপোর্ট করবে। আমি আজকে আপনার মাধ্যমে যারা বিরোধী দলের আসনে রয়েছেন, আমার এখনো মনে আছে প্রথমবার যখন মাননীয় অর্থমন্ত্রী বাজেট অধিবেশন পেশ করেছিলেন, তখন তিনি কি বলতে চাইছিলেন? গণ্ডগোলের সমস্ত বিরোধীরা মিলিতভাবে জনগণের জন্য যখন বাজেট সেটা শুনতে দেয়নি, এবং এবার যখন তিনি বাজেট পড়ছিলেন সমস্ত বিরোধী দলের সদস্যরা চুপ করে জনগণকে সেটা শোনার সুযোগ করে দেওয়ার জন্য আমি বিরোধী দলের বেঞ্চে যারা সদস্য রয়েছেন আমি বলবো আপনাদের সম্মতি হয়েছে, তার জন্য আমি আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দল থাকবে, মানুষকে বিভ্রান্ত করার জন্য বিরোধী দল নয়। সঠিক দিশা সরকারকে দেখানো হলেও বিরোধী দলের মূল মন্ত্র এবং মানুষ কি চাইছে, সরকার কি করছে তার সঙ্গে একটা সামঞ্জস্য রেখে আমরা সবাই মিলে মিশে এই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব, এই বিশ্বাস আমার সমস্ত সদস্যের প্রতি রেখে এবং এই বাজেটের প্রতি পূর্ণ আস্থা সমস্ত জ্ঞাপন করে আমার কথা বলা শেষ করলাম। নমস্কার, সবাইকে ধন্যবাদ। এবার বলবেন মাননীয় সদস্য শ্রী রামপদ জমাতিয়া মহোদয়। 10 মিনিটের মধ্যে শেষ করবেন, আমার অনুরোধ রইল। মাননীয় সভাপতি মহোদয়, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বাজেটের উপর আলোচনার জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য। যেহেতু সময়টা আপনি বেঁধে দিয়েছেন 10 মিনিট, বেশি সময় অবশ্যই নেব না, তো তার জন্য আমার বক্তব্যটা আমি শিক্ষার উপরই কিছু রাখবো। তো পয়েন্ট নম্বর 13, 2023-24 অর্থবর্ষে রাজ্যে রাষ্ট্রীয় শিক্ষানীতি ও 2020 বাস্তবায়িত করা হয়েছে এবং সেই অনুযায়ী পাঠ্যক্রম ও নিয়মাবলী চালু করা হয়েছে। 2024-25 অর্থবর্ষে IRDF এর অধীনে 21টি মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হবে, যার জন্য 123 কোটি 68 লক্ষ টাকা ব্যয় করা হবে। বিশেষ করে আমাদের মাননীয় অর্থমন্ত্রী শ্রীযুক্ত রণজিৎ সিংহ রায়জি গত 1 মার্চ 2024 ইংরেজির এই মহতী সভায় যে অর্থবর্ষের সম্পর্কে উনি যে বাজেটে এটা রেখেছেন, এবং শুধু এটা নয় বাকি সমস্যাটাকে আমি সমর্থন করেই সবাই উপস্থিত সবাইকে
এটাকে সমর্থন করে যেমন আমার পূর্ববর্তী বক্তা মাননীয় সদস্য রঞ্জিত দাস মহোদয় যে বক্তব্যগুলি রেখেছেন, সবাই মিলে এটাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য যা যা সহযোগিতা করার আহ্বান জানিয়ে বক্তব্যটা আমি পেশ করছি। আসলে শিক্ষা ব্যবস্থা হচ্ছে মানুষকে কিভাবে নিয়ে যাবে, সভ্যতাকে কোন দিকে নিয়ে যাবে, এটার দিক নিদর্শন। কিন্তু আমরা দেখলাম 1949 সনের 15 অক্টোবর ভারতবর্ষে ত্রিপুরা রাজ্য রাজন্য পিরিয়ডটাকে সমাপ্ত করে মহারানী কাঞ্চনপ্রভা দেবী যখন যোগ দেওয়ার জন্য অর্থাৎ মার্জার এগ্রিমেন্ট করে দিলেন, তখন থেকেই আমাদের শিক্ষানীতি ভারতবর্ষে যেটা চলতো ওইটা হওয়া উচিত ছিল। কিন্তু 35 বছর কংগ্রেসের শাসন, সিপিএম এর 35 বছর শাসন, ওনারা কেউ একটা চিন্তা করেনি এবং এটা করেছে আলাদা একটা ভাষা মাধ্যমে ত্রিপুরা বোর্ড চালু করে এখানে আমাদের যে জেনারেশন তাদেরকে বিগত 70 বছর ওরা ঠকিয়েছে। যেমন আমাদের ক্লাস 12 পর যখন আমাদের ছাত্রছাত্রীর সন্তানরা উচ্চশিক্ষার জন্য যখন ওরা যাবে বিভিন্ন কলেজে ইউনিভার্সিটিতে, তখন ভালো ভালো মেডিকেল কলেজ, ভালো ভালো ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়। কিন্তু জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে গেলে পর জয়েন্ট এন্ট্রান্সের যে প্রশ্নপত্র, এটা সাধারণত সিবিএসসি এনসিআরটির সিলেবাসের মাধ্যমে এগুলি প্রশ্নপত্রগুলি হয়। কিন্তু দেখা গেছে আমাদের ত্রিপুরা বোর্ডের যারা ক্লাস 12 পরীক্ষা দিচ্ছে, ওরা ত্রিপুরা বোর্ডের আলাদা একটা বেঙ্গলি মিডিয়ামের মধ্যে পরীক্ষা দিচ্ছে। ওনারা শিখেছে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত আমাদের ত্রিপুরা বোর্ডের, কিন্তু উচ্চশিক্ষার যখন যাবে তখন ওদেরকে সেই এনসিআরটির মাধ্যমে পরীক্ষা দিতে হয়। এবং দেখা গেছে যারা কিছু পয়সাবান, মানে পয়সা থাকলেও মেরিট-এর মধ্যে দেখা গেছে যে উচ্চশিক্ষা নেওয়ার জন্য এন্ট্রান্স পরীক্ষার জন্য আলাদাভাবে ওদের প্রাইভেট পড়িয়ে শিখিয়ে আলাদা সিলেবাস পড়াতে হচ্ছে উচ্চশিক্ষার জন্য। আর এইদিকে দেখা গেছে যে মেইন 12 ক্লাসেরও এটা মার্কসের কিছু তারতম্য থাকে, ওইটাকে বাড়ানোর জন্য এটাকে করতে হয়। তার মানে দুটো দিকে করতে গিয়ে সেরে জেনারেলি যারা ভারতবর্ষের সিবিএসসির যে কোর্সে যারা পড়াশোনা করে জয়েন্ট এন্ট্রান্সে অ্যাটেন্ড হচ্ছে, তাদের সাথে পারক হচ্ছে না। এতে দেখা গেছে যে ডাক্তার শুধু পেয়েছে, কিন্তু এই ডাক্তার বলতে গেলে পরে দেখা গেছে পশুর ডাক্তার, এলোপ্যাথিকের ডাক্তার হচ্ছে না। কারণ ভালো ভালো ইউনিভার্সিটিতে ভালো ভালো মেডিকেল কলেজের সুযোগ পাচ্ছে না। কারণ দুইভাবে পড়তে গিয়ে ওদের প্রেশার, ডাবল প্রেশার হওয়ার কারণে সিবিএসসি যারা আছে একই সাবজেক্টে পড়াশোনা করে ওরা ভালো নম্বর পেয়ে যাচ্ছে 2 জায়গার মধ্যে, কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা 2 জায়গার মধ্যে দুইটা ভাবে পড়তে গিয়ে ত্রিপুরা বোর্ড সেই এনসিআরটির সেই জয়েন্ট এন্ট্রান্স পড়তে গিয়েছে, দুনো দিকে ওরা ঠকে গেছে। এইভাবে 70 বছর আমাদেরকে ঠকিয়েছে। তো কাজেই কিন্তু আমাদের সরকার আসার পর শিক্ষার যে সিলেবাস, এটা 2018 মার্চের পরে এবং বিশেষ করে 2019-এ 1 নেশন 1 কারিকুলাম এসসিআরটির অ্যাডপ্ট করে এনসিআরটির কারিকুলামগুলি এবং সিলেবাসগুলি আমাদের সরকার, আমাদের বিজেপি আইপিএফটি সরকার এসে এটাকে অ্যাডপ্ট করে। এতে আমাদের কিন্তু এটা ফল পেতে সময় লাগবে, হয়তো বা আরও কমসে কম 25 থেকে 50 বছর সময় লেগে যাবে। কিন্তু এটা যদি সেই 1949 থেকে করা হতো তাহলে কোথায় চলে যেত। কিন্তু ওরা পরবর্তীতে দেখিয়েছে ওরা জনজাতিদের সবচাইতে বিশেষ করে বামপন্থীরা মায়া কান্না
যে জনজাতিরা শিক্ষার জন্য, উন্নয়নের জন্য, রাস্তার জন্য বিভিন্নভাবে ওনারা খুব মানে ওরাই বোধহয় মানে মুক্তিদাতা এরা দেখায়। কিন্তু দেখা গেছে বিভিন্ন জায়গায় একটি বিষয় সত্যি অবাক লাগে, যখন মানিক সরকারজি মুখ্যমন্ত্রী ছিলেন, আমার আমি তখন ছিলাম একটা বেঙ্গুলোরের যে ইসকন, তাদের সাথে এসে অক্ষয় পাত্র ফাউন্ডেশনের ওরা এসেছিলেন। ওরা এসে ওনার কাছে কিছু জমি জমা চাইছিলেন। বিশেষ করে কি ওরা যে অক্ষয় পাত্র ওরা সারা ভারতবর্ষের মধ্যে প্রায় 16 লক্ষ ছাত্রছাত্রীকে দুপুরে ওনারা বুঝান করান। এই করানোর জন্য ওনারা এসেছিলেন, গিয়ে দেখাও করা হয়েছিল, কিন্তু ওদেরকে ওনারা দেয়নি এবং এতে ত্রিপুরাকে ওরা ডিপ্রাইভ করেছে। সঙ্গে সঙ্গে ওরা আবার আসামে চলে গেছেন। আসামে চলে গিয়ে হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেটা চলছিল ওইখানে গেছেন। উনি সঙ্গে সঙ্গে আমিনগাঁও ওদেরকে দিয়ে দিয়েছে। ওইখানে 50,000 ছাত্রছাত্রীকে দুপুরে ভালো ভোজন করাচ্ছে ওইখানে, কিন্তু আমাদের এখানে এটা করা হয়নি তার জন্য। অথচ ওরা অক্ষয় পাত্র ফাউন্ডেশন ওনারা আমাদের ত্রিপুরাতেই প্রথম ওরা এসেছিলেন এটাকে চালু করার জন্য। তার জন্য জনতাকে আমাদের এখানে বিশেষ করে গ্রামেগঞ্জে যারা থাকেন তাদেরকে ওনারা ডিপ্রাইভ করলেন এইভাবে। তেমনি আমাদের এখানে প্রি স্কুলের কারিকুলাম আপনারা শুনলে অবাক হবেন, অনেকেরই হয়তোবা বিষয়টা সবসময় সবার কাছে নজর থাকে না, কিন্তু দেখা গেছে 2001 থেকে 2012-13 পর্যন্ত আমার এখানে তথ্য আছে এখানে, যে দেখা গেছে এডিসি এলাকাতে 40টি হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুল, ওইখানে কয়েকটা স্কুলের মধ্যে 12 বছর ধরে একজন স্টুডেন্টও পাস করতে পারেনি, একজন স্টুডেন্টও না। এইভাবে ওনারা ছেড়ে রেখে দিয়েছিলেন। তখন একটা সরকার চলে, কিন্তু এইভাবে আমাদেরকে বিশেষ করে এডিসি এলাকাতে, শুধু এখানে জনজাতি তো থাকে না, এডিসি এলাকা তো বাঙালিও থাকে, পাহাড়ি থাকে, মাইনরিটি থাকে, সবাই থাকে। তার এডিসি এলাকাতে যারা ছিল তারা সবাই এভাবে ডিপ্রাইভ হয়েছে। আমি কিছু বিষয়টা আপনাদের এখানে তুলে ধরতে চাই। যেমন আমরা সবাই জানি 2000 থেকে বিশেষ করে 98 থেকে 2006 পর্যন্ত মানে এলাকাতে আগরতলা থেকে শেখরপুর যেতেও মানুষের যে উগ্রপন্থী এবং অপহরণ বিভিন্ন কারণে দমবন্ধ হয়ে যেত। তখনই এই বিষয়টা ছিল। তবু দেখা গেছে 2010 থেকে 2010-এও 22টি মাধ্যমিক স্কুলে একজনও পাস করে নাই 2010-এ। তেমনি 2012-তে 16টি হাই স্কুলে একজনও পাস করে নাই এডিসি এলাকাতে। 2013-তে 11টি স্কুলে একজনও পাস করে নাই। কিন্তু দেখা গেছে প্রত্যেকটা স্কুলের মধ্যে, যেমন অমরপুরের পলকো হাই স্কুল, একটা স্কুলে ঠিক আছে অনেকটার মধ্যে দেখা গেছে 4 জন 5 জন এরকম আছে, কিন্তু 23 জন ক্যান্ডিডেট ছিল, একজনও পাস করে নাই। তেমনি পশ্চিম ত্রিপুরার মোহনপুর তমাকারি হাই স্কুল, 21 জন ক্যান্ডিডেট ছিল, একজনও পাস করে নাই। এইভাবে এবং 2001 থেকে এইটা পিরিয়ডটা হচ্ছিল বামফ্রন্টের আমলে, মায়া কান্না সব জনজাতিকে ওরাই শিখিয়ে দিচ্ছে। আবার ওনারা স্কুলও খুলেছে রাজার আমলে, এরকম বলেছে, জনশিক্ষা আন্দোলন করেছিল। কিন্তু পরবর্তীতে তা কি দেখা গেছে, পরবর্তী সময় দেখা গেছে
যে নকশাল পকশাল করে ওরাই তো ছিল ওই জায়গার মধ্যে, কিন্তু দেখা গেছে যে স্কুল পুড়িয়ে দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা, বন্ধ হলে পর সরকারি বাস, সরকারি গাড়ি এগুলি রাস্তায় পুড়িয়ে দেওয়া, এগুলি। এর সাথে সাথে তো এটাকে উত্তরণের জন্য একটা কোচিং সেন্টার চালু করা হয়েছিল 2001 সনের 1 বা 2 সনের মধ্যে। তো এইরকম একটা 15টা এনজিও, ওই এনজিওর মধ্যে আমিও ছিলাম। বিশেষ করে সোসাইটি জমাতে হদার পরিচালিত, বাবা গড়িয়া মিশন পরিচালিত গড়িয়া একাডেমি কোচিং সেন্টার নামে আমি নিজেও ওইখানে ইনভলভ ছিলাম। তো ওইখানে হয়েছিল কি, 10 বছর পড়িয়ে দিয়ে আমি একটা রিসার্চ করেছিলাম, যে 10টা বছর রিসার্চ করে দেখেছি ক্লাস 1-এ বিশেষ করে জনজাতি এরিয়াতে, এডিসি এলাকাতে স্টুডেন্ট 100 জন ভর্তি হলে পর ক্লাস 5 থেকে 6-এ 50% ড্রপ আউট হয়ে যায়। তেমনি দেখা গেছে ক্লাস 6 থেকে 10 এই যে 50 জন রয়ে গেল, 50 জনের মধ্যে পরবর্তীতে দেখা গেছে ক্লাস 6 থেকে 10-এর মধ্যে মাধ্যমিক পাস করে মাত্র 2 জন। মানে শুনতে অবাক লাগে, মানে এটাই দেখা গেছে যে ওদের মধ্যে থেকেই বিপথে পরিচালিত হয়ে যায়। কেউ চুরি ডাকাতি, কেউ উগ্রপন্থী, কেউ বাইরের বিদেশ থেকে, বাংলাদেশ থেকে বিভিন্ন রকম পাচার প্রচুর করা, তো এইসবগুলি দেখা গেছে। তো তার জন্য সোসাইটি এটা রিসার্চ করে, আমি যেহেতু 10 বছর বাবাগড়িয়া মিশনের আমি ছিলাম এবং জমাতে ইহাদের জেনারেল সেক্রেটারি ছিলাম, এবং উগ্রপন্থী লড়াই করার ক্ষেত্রেও দেখা গেছে কি করে কিভাবে এটাকে সমূলে বিনাশ করা যায়। মাননীয় সদস্য চিন্তা একটু সময় প্রতি চেয়ারম্যান মহোদয়, আর 2 মিনিট। এটা আমি চিন্তা করার পর দেখলাম যে যারা এই যে ড্রপ আউট হয়ে যায়, এর মধ্যেই সিংহভাগ উগ্রপন্থী হয়ে যায়। তো তাদেরকে কি বন্ধ করা যায়, তাহলে পুরো ড্রপ আউটটা কমাতে হবে। তার জন্য 2002 সনের অগাস্ট মাসের 1 তারিখ থেকে সোসাইটির মাধ্যমে 10-12টা যারা এনজিও করছেন তাদেরকেও বলা হলো। বলার পর সবাই মিলে ড্রপ আউট কোচিং সেন্টার আমরা চালু করে দিলাম। তারপর কিন্তু এটা পাসের সংখ্যা, যেখানে ক্লাস 1 থেকে 10 বছর পড়িয়ে দেখেছে মাধ্যমিকের মধ্যে মাত্র 25 নাম্বার মাধ্যমে পেয়েছে। অঙ্কতে 00, ইংরেজি 00। কিন্তু এটাকে প্রাইভেট এই যে কোচিং সেন্টার রাখার পর, অগাস্ট মাস থেকে পরীক্ষার শেষ পর্যন্ত রাখার পর দেখা গেছে 90%, 80% ওদেরকে পাস করিয়ে প্রায় 15টা এনজিও চালাচ্ছিল ভালো করে। কিন্তু এটা আবার বামফ্রন্ট সরকারের এখানে নলেজে গেছে যে কোচিং সেন্টার তারা যেমন দিহি, হ্যাঁ এখানে আমরা সরকারে 10 বছর পড়িয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসছে, কিন্তু মা বাবার নাম পর্যন্ত ক্লাস 10-এ হওয়ার পরও ইংরেজিতে লেখানো শিখাইতে পারেনি। ওরা কি করে ফেল হয়ে যাচ্ছিল, এটাকে কিভাবে ওরা ডিভিশন করে পাঠিয়ে দিয়ে পাস করে পাঠাচ্ছে, তাই তাদের কাছে কি যেন এটা হয়েছে। তারপর আবার তাদের একটা চিন্তাধারা হলো, না এটাকে আবার ব্যাঘাত ঘটাতে হবে। এইগুলি দেখুন, আওয়াজ তুলবেন না। আমি কারণ 37 দিন পর্যন্ত আমি তার জন্য এই যে আশাবল ময়দানের ইয়েতে বাইরে যেখানে আমরা ধর্ণা দিয়েছিলাম 37 দিন আমি নিজে। ব্যাপারটা হচ্ছিল কি যে এটাকে অনবরত পাস হয়ে যাচ্ছে জনজাতিরা ম্যাক্সিমাম এডিসি, এইটাকে দেখতে পারছিল না। তার জন্য এই বামের আমলে ওরা আবার এটাকে বন্ধ করার জন্য, আরে গণতন্ত্র বুঝলে এখন ওরা চিল্লায়। কিন্তু দেখা গেছে আমরা যে ওইখানে শুধু বিষয় ছিল কি, 8 মাস যেখানে কোচিং সেন্টারের পাশাপাশি যে কোনো স্কুলের সেন্টারের মধ্যে তাদেরকে পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করা না, আগে ভেবেই চলে আসছিল। তার জন্য ভালো রেজাল্ট হচ্ছিল, কিন্তু বলছে না ছেড়ে দিতে হবে। আমরা জানি যে ছেড়ে দিলে পর এটা পাস করতে পারবে না, কিন্তু পরবর্তীতে 2014 সনে
অনেক কষ্টে 7 দিন ধর্নাতে বসার পর যাই হোক বিভিন্নভাবে মিলিয়ে ফিলিয়ে করা গেছে। পাশাপাশি যে কোনো সেন্টারের মধ্যে আপ টু লাস্ট মানে পরীক্ষা এক্সাম পর্যন্ত আমরা দিতে পেরেছি, তার জন্য ভালো হয়েছে। কিন্তু 2015 এবং অনওয়ার্ড আমাদের সরকার আসা পর্যন্ত, মানে তাদের সরকার 2018 সনে যাওয়া আগ পর্যন্ত কিন্তু পরীক্ষার 1 মাস আগে ছেড়ে দিতে হয়েছে। ছেড়ে দেওয়ার পরে ফল হয়েছে কি, যেখানে 80% অ্যাভাব এবং 90% 100% যেখানে পাস করানো যেত, ড্রপ আউটকে 8 মাস রেখে 10 বছরে ওরা পড়াতে পারেনি। কিন্তু পরবর্তীতে দেখা গেছে মাত্র 30% 40%। কারণ পরীক্ষার সময় ছেড়ে দেওয়া মানে কি, গিয়ে ছেড়ে মোবাইল খেলে, বিশেষ করে গরিব যাদের গার্জেন আছে ওরা পরীক্ষা সেন্টারে গিয়ে ঠিকমতো ঘর ভাড়া দিয়ে ওদের পড়াতে পারছে না। তার জন্য এই 7 মাস পড়ানোর পর 8 মাসের মাথায় ছেড়ে দেওয়ার কারণে এটা হয়েছে। এ হচ্ছে বামপন্থের যে জনজাতি দরদির নমুনা। এইভাবে যাই হোক আপনারা জানেন, ওরা আর বিশেষ করে আরেকটা বিষয়, এটা যদিও এডুকেশন বিষয় নয়, কিন্তু বিষয়টা হচ্ছিল কি, এই যে শিক্ষার ব্যবস্থাটা সবচেয়ে নিম্নে কেন নেমে গেল 2001 এবং পরে 2018 পর্যন্ত। বিষয় হচ্ছিল কি, যে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে, সবাইকে তো আর দেওয়া তো যাবে না, মানে 1 প্লাটুন করে তো আর গার্ড দেওয়া যাবে না, অপহরণ হচ্ছে। তো তার জন্য বলছে স্কুলে গেছে, না গেলে বেতন খারাপ। বাইশ তারপর তো আরো অবস্থা খারাপ, কারণ স্কুলেই চলো না। মাননীয় সদস্য প্লিজ। তার জন্য চেয়ারম্যান সাহেব এই বিষয়টা সবাই নজরে নিয়ে আসার জন্য, আর আমাদের সরকার আসার পর আমরা কি করেছি, আমাদের সরকার আসার পর 125টা আমরা বিদ্যাজ্যোতি যোজনা স্কুল আমরা করেছি এবং বিভিন্ন রকমের স্কিম আমরা চালু করে দিয়েছি। আপগ্রেডেশন অফ স্কুল, জুনিয়র বেসিক স্কুল থেকে সিনিয়র বেসিক স্কুল আমরা 2018-19 আমাদের সরকার আসার পর 3টা করে, 19-20-এ 3টা, 20-21-এ 4টা, 21-22-এ 9টা, 22-23-এ 5টা, এইভাবে 12টা স্কুল, 21টা স্কুল আমরা এইভাবে করেছি। কনভার্সনাল স্কুল বেঙ্গলি থেকে ইংলিশ মিডিয়াম 2018-19-এ 12টা স্কুল আমরা করেছি, বেঙ্গলি থেকে ইংলিশে কনভার্ট করেছি। 2019 থেকে 20 28টা, 2020 থেকে 21 31টা, 2021 থেকে 22 57টা, 2022 থেকে 23 8টা, এই 23-24-এও আর একটি। তার মানে কি, বেঙ্গলি থেকে ইংলিশ মিডিয়ামের স্কুলটাকে উন্নতি করার জন্য এবং শুধু জনজাতি নয়, সারা ত্রিপুরা রাজ্যের আমাদের ভবিষ্যৎ যে সন্তান তাদেরকে উচ্চশিক্ষা করার জন্য, ভবিষ্যতে সঠিকভাবে ওরা যাহাতে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে চড়ে যাহাতে ওনারা চাকরি করতে পারেন, চাকরি দিতে পারেন, এর জন্য আমাদের যে সরকারের প্রচেষ্টা, কেউ দাবি নেই কিছু নেই, আমরা করে যাচ্ছি। তো কাজে আসলে এগুলি তথ্য ভিত্তিক। এটা কিন্তু আর বিশেষ করে ওই ইংরেজি কেবল যে বলছেন, কিন্তু আমরা কেউ না বললেও আমরা যে করি, আমাদের সরকার বিজেপি যে করে, এটাই তো, এটা সহ্য না হলে কি করে হবে? হ্যাঁ বলুন, সহ্য না হলে কি করে বলবেন? আর 2000 চেয়ারম্যান স্যার 1988 থেকে 1993 সাল পর্যন্ত কেন্দ্রে যেমন কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল, এখানেও কংগ্রেসের সাথে আঞ্চলিক দল তখনের জোড়া পাতাই ওখানে আন্দোলন হয়েছে।
তো এইগুলিও তখন ওরা করতে পারতো, কিন্তু ওদের তখন দেখা নেই। এই যে কক বরক রোমান বা ইংরেজি যাই বলুন, বাংলা যাই বলুন, তখনও করতে পারতো, কিন্তু কেউ দাবি উঠায়নি, একটাও উঠায়নি। সিপিএম তো গত 35 বছর ধরে ছিল, এটা সমাধান করেনি। এখন এসে আমাদের এই সময় এসে যেমন করে হোক স্মুথ যেটা চলছিল, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মোদি দিচ্ছে সব কিছু দিক দিয়ে, কিন্তু তখন এটা ডিস্টার্ব করার জন্য ওনারা উঠে পড়ে লেগেছে এবং দাঙ্গা সৃষ্টি করতে চাইছে। সিএর সময় দেখা গেছে। তো কাজে আমি এই আমাদের যে বাজেট 2024-25 আমাদের মাননীয় অর্থমন্ত্রী যেটা এনেছেন, এটাকে সম্পূর্ণভাবে সমর্থন করি। পয়েন্ট অফ অর্ডার মাননীয় চেয়ারম্যান, সমর্থন করি এবং মাননীয় সদস্য এবং আপনারা মাননীয় সবাই এটাকে সমর্থন করে উনি যে বলছেন সবাই উনি যে বলছেন দাঙ্গা সৃষ্টি করতে চাই, উনি কি বলবেন কার সাথে কার দাঙ্গা ওনাকে বলতে বলুন। এটা কিন্তু সাংঘাতিক বিষয়। দাঙ্গা মানে উন্নয়নের জন্য, কে দাঙ্গা করবে? উন্নয়নের জন্য আপনারা সবাই সহযোগিতা করার জন্য আহ্বান রেখে বাজেট এই যে দেওয়া হয়েছে, আমরা আমাদের যে এই পবিত্র বিধানসভাতে সাবমিট করা হয়েছে, এইটাকে সমর্থন করে আমার বক্তব্য এটা ওনার প্রিজাম্পশন। ধন্যবাদ। না, এটা ওনার প্রিজাম্পশন। এবার বলবেন মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। আমার অনুরোধ থাকবে 20 মিনিটের মধ্যে শেষ করবেন। স্যার 10 মিনিট যারা বললেন তার 30 মিনিট বললেন, আমাকে বলছেন 20 মিনিট। 30 মিনিট বলবেন, হয়তো 5 মিনিট চেষ্টা করবো স্যার, চেষ্টা করবো, দিচ্ছি আপনি বলেছেন। মাননীয় চেয়ারম্যান স্যার, স্যার গত 70 বছরের বাজেট আমি বলতে পারবো না, এত জ্ঞান বুদ্ধি আমার নাই। 2024-25 সালের যে বাজেট পেশ করা হয়েছে তার উপরেই আমি আলোচনা রাখতে চাই। হাউসে আলোচনা কি সরকার পক্ষ বা বিরোধী পক্ষ বাজেট পাস না হওয়ার জন্য না, বাজেট পাস হওয়ার জন্য বাজেট পাস হবে, কিন্তু সেই বাজেট যাতে আরো সমৃদ্ধ হয়, পূর্ণাঙ্গ হয়, রাজ্যের সার্বিক বিকাশে সেখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, এটা ট্রেজারার বেঞ্চকে তথা অর্থমন্ত্রীকে সাহায্য করার জন্যই সেখানে সদস্যরা সে আলোচনায় তাদের বক্তব্য উপস্থিত করেন। স্যার গত 1 তারিখে যে বাজেট পেশ করা হয়েছে বা যে কোনো বছরের বাজেটেই অবশ্যই তার যে ফিগার অর্থাৎ রাশি অঙ্ক, এটা যেমন গুরুত্বপূর্ণ, আবার সবটাই শুধু রাশি বা টাকা না, সে অর্থ কত মানে কম্প্রিহেনসিভ গ্রোথ, সার্বিক বিকাশে সীমাবদ্ধতার মধ্যেই তার সদ্ব্যবহার হয়, তার একটা ফিউচার ডাইরেকশন থাকবে। হয়তো সেই অর্থ বছরে সেই কাজটা করা যাবে না, কিন্তু আগামী বহু বছরের জন্য তার বুনিয়াদ তৈরি করবে। তার সাথে সে অর্থের সদ্ব্যবহার, নানাভাবে অর্থের অপচয় হয়, বেনিয়ম হয়, এগুলো কিভাবে রোধ করা সম্ভব এবং সার্বিকভাবে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এটা এনশিওর করা যায়। স্যার আমি যদি এই বাজেটকে সেরকমভাবে যদি খোলা মনে সমর্থন করতে পারতাম খুব খুশি হতাম, কিন্তু এখন দেখছি
আমি যে বিষয়গুলি বললাম, আমার আগে লিডার অপোজিশন তিনিও বলেছেন, এই বাজেটে তার অঙ্কের দিক থেকে, ডাইরেকশনের দিক থেকে, ইমপ্লিমেন্টেশনের দিক থেকে এবং দিশার দিক থেকে each and every components are totally absent. স্যার, প্রথমে আমি অঙ্ক দিয়ে শুরু করি, অর্থাৎ ফিগার দিয়ে। 2023-24 তার বাজেট এস্টিমেট যদিও রিভাইজডে এসে কমেছে, সেখানে রেভিনিউ এবং ক্যাপিটাল দুইটা রিসিভ মিলে টোটাল রিসিভস 27,043.1। এক্সপেন্ডিচার দুটো মিলে 27,654.4। তখন ডেফিসিট ছিল 611.3 crore। এক বছর পার হয়েছে, আমরা বক্তৃতা শুনছি, পত্রিকাগুলোতে ডাউজ ডাউজ বিজ্ঞাপন, এই সেক্রেটারিয়েটের গেটের সামনে আসলে মানে গেটেই দেখা যায় না, এত উন্নয়ন, এত বিকাশ। একেবারে ব্রিজের পিলারে পিলারে, ওই ফ্লাইওভারের খামে, এটা একেবারে ধর্মনগর এদিকে সাবরুম সর্বত্র পাবলিক এক্সাকার থেকে কোটি কোটি টাকা খরচ করে তার বিকাশ। তার মানে তাহলে গত বছর যে রিসিপ্ট হয়েছে, এই রিসিপ্ট আরো বাড়বে, এক্সপেন্ডিচারও বাড়বে। কিন্তু দুর্ভাগ্য হলো 2024-25 সেখানে এবার রিসিভ, অর্থাৎ সরকার চারিদিক থেকে নানা কষ্ট করে টেনে টোনে একেবারে খুঁচিয়ে খামচিয়ে ঋণ টিন নিয়ে যে অর্থ জোগাড় করতে পেরেছেন তা কত? 27,393.98। এটা গত বছর থেকে মাত্র 350 কোটি, তাও ফিগারে। এই যে এত বিকাশ, আকাশ বাতাস কম্পমান করে হচ্ছে মাত্র 350 crore.88 lakhs। এক্সপেন্ডিচার সেখানে গেল বছর 27,654 কোটি, এবছর 27,804 কোটি। এই 2024-25 এবং 2023-24 এই দুইটার মধ্যে যদি আমরা একটু ব্যবধান করি স্যার, রিসিভসে মাত্র 350 কোটি টাকা, দ্যাট ইজ অনলি 1.28% গ্রোথ। যে কোনো জিনিস আপনি কাপড় কিনেন, জুতা কিনেন, সাইকেল কিনেন, ঘড়ি কিনেন, ছেলে মেয়েদের জন্য প্যান্ট শার্ট কিনেন, জামা কিনেন, এমনকি সুস্থ হওয়ার জন্য ওষুধ কিনেন, নর্মালি আমাদের দেশে যে ইনফ্লেশন, দ্রব্যমূল্য যেভাবে বাড়ে, একেবারে কম হলো 10%, কিন্তু এখানে রিসিভ হয়েছে মাত্র 1.28%, ইভেন নট 2%। এক্সপেন্ডিচার, সে এক্সপেন্ডিচারও গত বছরের তুলনায় এবার, অর্থাৎ এই সমস্ত টাকা পয়সা পেলে পাওয়া তো যায়ই না। এটা রিভাইজ বাজেটে হয়েছে স্যার। এই যে রিভাইজ বাজেট পেশ করলেন সেদিন, কত
রিভাইজ বাজেট গত বছর যেখানে বাজেট এস্টিমেট ছিল 27,043 কোটি, রিভাইজে নেমে এসছে এটা 26,658 কোটি, 995 কোটি 48 লক্ষ টাকা নাই, তুলতে পারেননি। আর সিএজি রিপোর্টগুলো যে দেখা যায় 26%, 30% বিভিন্ন জায়গায় এগুলো আনস্প্যান্ড খরচ করা যায় না। আমি সেগুলো বলে সময় নষ্ট করছি না, এলওপি সাহেব কিছু বলেছেন। এবং গতবারের তুলনায় এবার খরচ করতে পারবেন বলে আশা করেছেন। কত? মাত্র 150 কোটি 0.27 crore, that is only 0.53%, 1% না স্যার, 1% না। অথচ কোনো বেকারের চাকরি নাই, গ্রামে গঞ্জে রাস্তাঘাট মেরামত নাই, ওই জল জীবন মিশনের নামে পাইপ দেওয়া হয়েছে, জল নাই, অনিয়মিত কর্মচারীর নিয়মিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। কালকে পরশুদিন বলেই দিয়েছেন দূরস্থ। সরকারের প্রায় 30,000 উপরে বিভিন্ন দপ্তরে শূন্য পদ পড়ে আছে, শুধু বিজ্ঞাপন হয়, নির্বাচন আসলেই ভোট আসলেই এটার ইন্টারভিউ হয়, ফল বের হয় না। এসটিজিটি ট্যাট, কর্মচারীরা ডিএ পায় না। এগুলো কিচ্ছু না করেও, কিচ্ছু করেনি, তারপরও এক্সপেন্ডিচার বেড়েছে গতবার থেকে মাত্র 0.53%। স্যার তাহলে কি বলবো স্যার, এই সরকারকে বিকাশশীল সরকার বলবো, গতিশীল সরকার বলবো, না ওই যে অধোগতিতে যাওয়া, পেছন দিকে যাওয়া সরকার বলবো, না এই সরকারকে পদার্থ সরকার বলবো, না তার আগে লাগাবো? একটু আমরা কিন্তু বলিনি ম্যাডাম, প্লিজ, আমরা কিন্তু আমরা ডিস্টার্ব করবো, তাহলে প্লিজ এটা করবেন না। শুনুন, আপনাদেরও শুনুন, মনোযোগ দিয়ে শুনবো, আমরা শিখবো, আপনারা শিখুন। আমি ফিগার বলছি, যদি ফিগার যদি বলা হয় পয়েন্ট অফ অর্ডার করুন, বলুন, আমাকে শুদ্ধ করুন, আই চ্যালেঞ্জ ইউ স্যার। এই জন্য বলছি, এই বাজেটে অল দিস কম্পোনেন্টস আর অ্যাবসেন্ট, এবং এটা সম্পূর্ণভাবে এ রাজ্যের বিকাশের পরিপন্থী, এ রাজ্যের জনগণের উন্নয়নের পরিপন্থী এবং জনবিরোধী একটা বাজেট ছাড়া আর কিচ্ছু বলা, এর চেয়ে ভালো শব্দ স্যার আমি খুঁজে পাচ্ছি না। এবং যদি বলা যায় এক শব্দে, এটা একটা ব্যর্থতার দলিল। এই বাজেট বইটা এটা একটা ব্যর্থতার দলিল, এটা প্রতিটি ছত্রে ছত্রে ব্যর্থতার দলিল স্যার। আমি তারপরে আসছি কয়েকটা দপ্তরে, সব দপ্তরে আমি যাবো না স্যার, আপনি সময়ও বেশি দেননি আমাকে। হ্যাঁ, রাইটলি বাজেটের শুরুতে রাখা হয়েছে এগ্রিকালচার এবং অ্যালাইড কয়েকটি ডিপার্টমেন্ট। হ্যাঁ, অবশ্যই ভারতবর্ষ এখনো অ্যাগ্রারিয়ান কান্ট্রি, অ্যাগ্রারিয়ান ইকোনমি। এগ্রিকালচার থেকে আমাদের জিডিপিতে আয় বেশি হয় তা না, বাট ভারতবর্ষের 60%-এর বেশি লোক এগ্রিকালচারেই ওরা কোনো রকমই খেয়ে পরে বেঁচে পড়তে আছে। দ্যাটস ওয়াই ইট ইজ অ্যাগ্রারিয়ান ইকোনমি। এবং এখানেও এই এগ্রিকালচার ডিপার্টমেন্টকে রাখা হয়েছে, এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টের খুব সুন্দর নাম এখন রাখা হয়েছে এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, কৃষক এবং কৃষি এবং কৃষি কল্যাণ। স্যার, খুব বিজ্ঞ আমার দীর্ঘদিনের সহকর্মী, তিনি এই দপ্তর চালাচ্ছেন এখন। স্যার, এখানে এগ্রিকালচারের কি আছে স্যার এই চ্যাপ্টারে? হ্যাঁ, পিএম কিষানে
কৃষকরা কিছু টাকা পায়, ভালো। আমি 640 কোটি টাকা ওরা পাচ্ছে দেখাচ্ছেন, অবশ্যই আমি খুশি। তারপর আরেকটা দেখিয়েছেন পেডি প্রকিউরমেন্টে আপনারা কিনেছেন, তাও টোটাল যত আমাদের রাজ্যে হারভেস্ট হয় তার 2%ও না। যাই হোক, আমি গেল সেশনে যে কিভাবে প্রক্রিয়া হয় মাননীয় খাদ্যমন্ত্রী আমাকে নোট দিয়েছেন, বলছেন এগুলো তো আপনারাও করতে পারতেন। ইয়েস, আই অ্যাডমিট, আমরাও করতে পারতাম, কিন্তু তখন হয়নি, আপনারা করেছেন, আমি তার জন্য ধন্যবাদ জানাবো। আই অ্যাডমিট। কিন্তু তার বাইরে কিছু স্কিমে কিছু যন্ত্রপাতি দেওয়া, এক্সটার্নাল এডেড স্কিমে 2-4টা ল্যাবরেটরি খোলা, তার বাইরে কি আছে? এগ্রিকালচার এক্সটেনশন করতে গেলে পরে শুধু কিছু নাম দিয়ে কিছু টুপি পরালে হবে না। এগ্রি এক্সটেনশনের জন্য শুধু সেক্রেটারি এবং ডাইরেক্টর না, তার তলাতে ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সুপারিনটেন্ডেন্ট, তার নিচে গিয়ে যে এগ্রি স্টোর, বিআরডব্লিউ সেন্টার, হর্টিকালচার এবং এগ্রিকালচার উভয়ের জন্যই। এবং রাইটলি লোকই বলেছেন ত্রিপুরাজ্যের যেহেতু 65% হিলি এরিয়া, সেই হিল এরিয়াতে হ্যাঁ আগের সরকার করতে পারেনি, তখন পরে উঠতে পারেনি সবটা, সেজন্যই তো করবেন। নতুন টেকনোলজি, নতুন আইডিয়া, কিভাবে তার মাল্টিফিকেশন করা যায় আমাদের এই জমির উৎপাদন, কোথায় তার উল্লেখ? সার পাওয়া যায় না, ওষুধ পাওয়া যায় না, কিচ্ছু হয় না, শুধু এরকম টোকেন কিছু বিলি করে এগ্রিকালচার হবে। শুধু একটা উদাহরণ দিচ্ছি, অনেকগুলো উদাহরণ দেওয়া যায়, সময় কম, আমি বলছি না। বিশালগড়ের একটা জায়গাতে আমরা তখন একটা ফুলের এক সময়তে এই যে আমাদের কোনো বিক্রি হলে, কোনো লিডার আসলে, কোনো জয় হলে, এর জন্য বা বিয়ের সময়তে এই ফুলও এক সময়তে কলকাতা থেকে আসতো। তখন চ্যালেঞ্জ নেওয়া হয়েছিল, আরে ফুলও আমরা কলকাতা থেকে আসতে হবে, অন্য কিছু আসবে? গভর্নমেন্ট এই বিশালগড় এরিয়াটাকে পুরো একটা ফুল চাষের একটা এরিয়া হিসেবে ডেভেলপ করলো, লক্ষ্মী। And that area Tripura has become self-sufficient in flower producing. বরঞ্চ গ্ল্যান্ডুলাস নামে একটা ফুল এখান থেকে, ত্রিপুরা থেকে ইসরায়েল যেত। আমি যাইনি ফিজিক্যালি, কিন্তু পত্রপত্রিকায় দেখি সেখানে নাকি ওনার ফুলের কোনো অস্তিত্ব নেই। মাননীয় কৃষিমন্ত্রী যদি, হ্যাঁ, ইয়েস প্লিজ। আপনি যেটা বলছেন এখানে এখন ফুলের কিছু নেই, আমি আপনার অবগতর জন্য হাউসকে জানাচ্ছি, এখানে এখন কৃষি দপ্তর থেকে ফুল মজুদ করার জন্য এখানে স্টোর হাউস করা হচ্ছে, এবং আগামী দিনে ফুলের চাষ আরো বেশি করে। আমি খুশি হব। ভুল তথ্য, দয়া করে ভুল তথ্য হাউসকে দেবেন না। এগ্রিকালচার আমরা অনেক ডেভেলপমেন্ট হয়েছি। ইট ইজ ওকে, ইফ ইট ইজ দেয়ার আই উইল বি হ্যাপি। একটু গিয়ে একটু ভিজিট করে দেখেন। ঠিক আছে, আমি একদিন যাবো, আপনাকে নিয়ে দেখবো স্যার। তারপর অ্যালাইট, এগ্রি অ্যালাইট কোনগুলো? এগ্রি অ্যালাইট সুধাংশুবাবু দপ্তরের মন্ত্রী, ভেরি ডাইনামিক মিনিস্টার, অ্যানুয়াল রিসোর্স, ফিশারি। সেখানে অ্যানিম্যাল রিসোর্স কি বলা হয়েছে কয়েক লাইনে, যে 2900 এরকম প্রগ্রেসিভ ফার্মারকে কিছু পুরস্কৃত করা হয়েছে, আর কিছু এক্সোটিক জার্মোপ্লাজম বিক্রি হয়েছে। তো ত্রিপুরা রাজ্য তো এখানে আনুপাতিক হারে বৃষ্টিপাত বেশি,
এখানে আরো নানাভাবে পশুপালন, দুগ্ধোৎপাদন এগুলো বাড়ানো যেত। হ্যাঁ, বামফ্রন্ট সরকার আপনারা বললেই এগুলি বললেন আগে কি করেছেন, হ্যাঁ তখন থেকে তখনকার চাইতে আরো বেশি করে আপনারা দেখাতেন, আমরা বলতাম হ্যাঁ আপনারা করেছেন। বাট হোয়ার ইজ দি মেনশন অফ দ্যাট? তার ডাইরেকশন কোথায়, পরিকল্পনা কোথায়? নাথিং। ফিশারিজ সেম, পত্রিকা দেখলাম কদিন আগে এখানে মৎস্য উৎসব করা হয়েছে, মৎস্য নাই, মাছ নাই। এমনই মৎস্য বিপ্লব হচ্ছে, মাছ নাই। আমাদের রাজ্যে একটা বড় লেক আছে, দম্বল লেক। এই দম্বল লেক, হ্যাঁ এই দম্বল লেকের আরো বহুবিধ তার ইউটিলাইজেশন হওয়া দরকার, ট্যুরিজম থেকে আরম্ভ করে ইভেন যে এই পিসি কালচার, থাউজেন্ডস অফ ফ্যামিলি এটাও নির্ভরশীল। এখন শুনছি, আমি জানি না এখানে হয়তো বা অনিয়োজকরা ভালো বলতে পারেন, সেই দম্বল লেক নাকি অন্ধ্রপ্রদেশের কোন একটা কোম্পানিকে লিজ দেওয়া হচ্ছে ফর 25 ইয়ার্স। এডিসি হলেও দিট ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ দি স্টেট। তো এরকম একটা জায়গা, এটা ভালো হচ্ছে কিনা খারাপ হচ্ছে, স্টেট গভর্নমেন্ট তরফ থেকে তার কোনো উল্লেখ থাকবে না, বাজেটে তার রিফ্লেকশন থাকবে না, এবং এটাকে আরো কিভাবে এডিসিকে সাথে নিয়ে এডিসিকে সাহায্য করেই করা যায় তার ভাবনা থাকবে না। নাথিং ইজ দেয়ার। স্যার, আমি কত সেশনেও বলেছিলাম যে এগ্রিকালচারের সাথে যুক্ত ওয়াটার রিসোর্সের একটা অংশ, দ্যাট ইজ ইরিগেশন। উইদাউট ইরিগেশন ইউ কান অ্যাচিভ দ্যাট গোল। ত্রিপুরার যে জমি স্বল্প, দেশের মধ্যে পার ক্যাপিটা ল্যান্ড অ্যাভেলেবিলিটি সবচেয়ে কম সারা দেশের মধ্যে, কাজে আমাদের জমি টানলে লম্বা হবে না, এটাকে মাল্টিপ্লাই করতে হবে, নতুন কৃষির বিজ্ঞান কাজে লাগাতে হবে, তার জন্য জল লাগবে। কিন্তু এখানেও এবারও আমি হতাশ হলাম। আমি ভেবেছিলাম গতবারের এই আলোচনার পর বোধহয় আমাদের কৃষিমন্ত্রী সাহেব অর্থমন্ত্রীকে একটু চাপ দিয়ে এই সেচের জন্য বাড়াবেন, কিন্তু এখানে লেখা আছে অনলি 110 crore কিছু ডিপ টিউবওয়েল বা স্মল বোরের জন্য করা হয়েছে। এটা টোটাল বাজেটের মাত্র 0.39%। কিন্তু এই সময়তে হান্ড্রেডস অফ লিফট ইরিগেশন, হান্ড্রেডস অফ পিকআপ ওয়্যার, হান্ড্রেডস অফ ডিপ টিউবওয়েল এগুলো অকেজিও হয়ে আছে, এগুলো লংজিভিটি আছে, যন্ত্র এগুলো ঠিক করতে হবে। তার জন্য ইনভেস্টমেন্ট কোথায়? হোয়ার ইজ দ্য প্ল্যান? তো এই জন্য বলছি, যে সেক্টর, প্রাইমারি সেক্টর সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট জেনারেশন করে, দ্যাট সেক্টর ইজ ডাইরেকশনলেস। কোনো কম্প্রিহেনসিভ প্ল্যান নেই, শুধু কসমেটিক কিছু দিয়ে আমরা নিজেদের তালি বাজাচ্ছি, আমরা অনেক কিছু করে ফেলছি। স্যার, এইভাবে হয় না। সেকেন্ড, স্যার, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট। এখানে দুটো জিনিস আমি বলবো শুধু এখানে। প্রথমত, এলুপাই সাহেব বলেছেন অ্যান্ড্রেক্স বা রেগা বললে সবাই আমরা জানি যে একটা সময়তে এ রাজ্যে 95-96 দিন করে কাজ করত। তার উপরন্তু এগ্রিকালচার, হর্টিকালচার, ফিশারি সব মিলিয়ে গড়ে প্রায় রুরাল ফ্যামিলি 125-150 মেন্ডেস পেত। টুডে ইট হ্যাজ কাম ডাউন অ্যারাউন্ড 50। এবং তাও দেখছি আমরা প্রায় প্রতিদিনই পত্রিকা উঠছে, কোথাও আজকে দম্বরনগর ব্লক ঘেরাও, পরশু সামান্য ব্লক ঘেরাও, তরশু হেজামারাতে রাস্তা ব্লক। কেন? কত টাকা মজুরি তাদের? কেন কাজ করে শেষে মজুরি না পেয়ে ব্লকে তালা দিতে হবে? আমাদের মা বোনদের রাস্তায় বসতে হবে? কেন অ্যালোকেশন নেই? আপনি যদি এই যে অর্থ আসতো
এগুলো আজকে আসছে না। আপনি যদি এটা মাইনাস করেন, আপনি যে কৃষক সম্মান নিধি দেন, ওই টাকা দিয়ে আপনি হিসাব করুন, আপনি আগে যা পাচ্ছেন তার চেয়ে কম পাচ্ছেন। হ্যাঁ, আরেকটা জিনিস আমি এক্ষেত্রে বলবো, এই বাজেট ইয়েতেও লেখা আছে ৮৩,০০০ লাখপতি দিদি আপনারা করেছেন। ৮৩, আরো বেশি হলে আরো খুশি হব আমরা। যদি ৮৩,০০০ যদি লাখপতি যদি দিদি হয়, হোয়াই ইট হ্যাজ নট রিফ্লেক্টেড ইন ইয়োর টোটাল বাজেট? কারণ তাদেরকে ঋণ দিলে আপনার এ রাজ্যে আরো ইনভেস্টমেন্ট বাড়ত, কিন্তু সবটা মিলে আপনার বাজেটে তার রিফ্লেকশন নেই কেন? হোয়াই ইউ রিসিভস নট ইনক্রিজিং? আপনি তাই যদি হতো তাহলে কেন হচ্ছে না? আমি বলছি ঠিক আছে, হোক না, আপনারা টার্গেট করছেন, আমরাও প্রশংসা করব, হওয়া দরকার। কারণ যে একদিকে শিক্ষিত মা, স্বাবলম্বীর মা এবং স্বাবলম্বী মা এবং শিক্ষিত মার সন্তান অশিক্ষিত হয় না, সন্তান অযত্নে লালিত হয় না। আমরা চাই, কারেক্ট, মহিলাদেরকে এনকারেজ করছেন, আপনারা অনেক মহিলা এমএলএ এনেছেন, উই আর হ্যাপি, অ্যাপ্রিসিয়েট করি আমি। কিন্তু বাট আপনারা বলছেন যে লাখপতি কোটিপতি বানাচ্ছেন, বাট ইট ইজ নট রিফ্লেক্টিং টু ইউর টোটাল বাজেট। তো এই জায়গায় মিসপ্লেস হচ্ছে। আমি এই জন্য বলছি, বাজেট পাস না হওয়ার জন্য বলছি না, বাট টু নেল, টু ফিগার আউট, এবং এর জন্য বাজেট এটা রিফ্লেক্ট হবে কিভাবে? আই ডোন্ট নো কিভাবে বাজেট রিফ্লেক্ট হবে। না না, আমি বলছি না 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 বলেন, বলে বাজেট ভাষণে বলেনি, এটা রিফ্লেক্ট হবে কি? মুশকিল আপনার আপনি তো বুঝছেন হাউ কি বলছেন রিফ্লেক্ট হবে। আমি বলবো যখন, না না, এই যে আপনারা কি বলেন মাধ্যমে আপনাকে কেউ ডিস্টার্ব করেনি, কিন্তু এরকম বলবেন না, আপনি হাউ মিসগাইড করে দিচ্ছেন। আই উইল হিয়ার ফ্রম ইউ, ইউ নিড ইউর রিপ্লাই। আমি জন্য তুলে রাখলাম, আমি নোট করুন, আমি তুলে রাখলাম। আমি পেশেন্টলি আই উইল হিয়ার ফ্রম ইউ, আই উইল লার্ন ফ্রম ইউ। If there our didis, our dadas, our brothers, our sisters, their incomes are being enhanced, so that will reflect to our GDP, reflect to our total size of the, এর মানে তো আমদানি হচ্ছে, but it is not happening. Then sir, আরেকটা শব্দ পঞ্চায়েতে লেখা হয়েছে, আরেকটা বলা হয়েছে, আমি এই মহতি সভাকে আনন্দের সাথে জানাচ্ছি। যে কি জানাচ্ছেন আমি এটা নিয়ে যাচ্ছি না স্যার। ভিলেজ ডেভেলপমেন্ট কমিটি এডিসি, এটা তো পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকেই তার অ্যাডমিনিস্ট্রেশন এবং তার ইলেকশন হয়। যদি আমাদের অর্থমন্ত্রী এটাও যদি লিখতে পারতেন, আমি এই মহতি সভাকে আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী লোকসভা নির্বাচনের পরে যত তাড়াতাড়ি সম্ভব ভিলেজ কমিটি নির্বাচন হবে, তাহলে এই ভিলেজ কমিটি প্রায় ৫ শতাধিক ভিলেজ কমিটি, সেখানে কোনো নির্বাচিত নেই। তো কে চালাচ্ছে এগুলো? কে স্কিম ঠিক করছে? কে ইউনিভার্সিটি ঠিক করছে? হোয়াট কাইন্ড অফ ডেমোক্রেসি ইজ রানিং ইন দিস স্টেট? সেখানকার লোক কার কাছে যাবে? তো স্যার, ওসব এলাকাতে কি হচ্ছে তাহলে? ইনবিল্ট, সেখানে আপনি এইভাবে সংবিধানকে ভূতা করে রেখে এডিসি এলাকার মানুষকে আপনি তার অধিকার থেকে আপনি বঞ্চিত করছেন। তা আমি বলবো যে মাননীয় অর্থমন্ত্রী তার রিপ্লাইয়ের সময়তে যদি এটা কাইন্ডলি বলেন যে আমি আনন্দের সাথে বলছি যে এখানে হবে, আমরা খুশি হব। স্যার, সেকেন্ড আমি আসছি এডুকেশন স্যার। খুব আমার পূর্ববর্তী বক্তা সদস্য 30 মিনিট হয়ে যাচ্ছে স্যার, আমি শেষ করবো স্যার। আমার পূর্ববর্তী বক্তা খুব বলেছেন যেন 70 বছরের ইতিহাস বলেছেন, আমরা সমৃদ্ধ হয়েছি স্যার। অল্প সময়। হ্যাঁ, 70 বছর ইতিহাস শুনেছি স্যার, খুব সমৃদ্ধ হয়েছে।
কিন্তু এই বাজেটে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার জন্য বরাদ্দ মাত্র 4টা লাইন, অনলি 4 লাইনস। স্যার আপনিও কাইন্ডলি দেখুন একটু, মাত্র 4টা লাইনস। কেন? এই যে আমরা দেখলাম কদিন আগে একটা সোশ্যাল মিডিয়াতে মাস্টার নেই, সাউন্ড বক্স দিয়ে হচ্ছে, টিচিং হচ্ছে, সাউন্ড বক্স বাজাচ্ছে আর ছেলেরা নাচছে। তারপরে স্যার আমাদের মানে খুবই সিনিয়র লিডার, তিনি যখন মন্ত্রী ছিলেন আমাদেরকে শুনিয়েছেন সাধনা, প্রেরণা, আরো কি কি জানি, এগুলি যে কোথায় হারিয়ে গেল স্যার। তো এই সাধনা প্রেরণার অংশগুলো কেন আসলো না এই বাজেটে? তো এইভাবে যে শিক্ষা যদি এইভাবে নেগলেক্টেড হয়, আর শিক্ষা যদি কোনো সরকারের তার অগ্রাধিকারে না থাকে, আপনি কিছু ভালো ভালো কথা এইসব কথা বললে তো সেখানে হবে না স্যার। আর হায়ার এডুকেশন, 3টা প্রাইভেট ইউনিভার্সিটির নাম উল্লেখ করে হায়ার এডুকেশন সমাপ্ত। স্যার দেখুন বাজেটে, তাহলে শিক্ষার প্রতি কি গুরুত্ব দিচ্ছি আমরা, কি গুরুত্ব দিচ্ছি? আমি শুধু একটা কথা বলবো, মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুর ইউনিভার্সিটি, এমবিবি ইউনিভার্সিটি, যেটা আমরা করেছিলাম তখন, এই এমবিবি ইউনিভার্সিটিতে কি চলছে একটু গিয়ে দেখুন। ইকফা ইউনিভার্সিটিতে সেখানে কোন একটা কোর্সের জন্য যা ফি না, তার চেয়ে বেশি একটা গভর্নমেন্ট রান একটা ইউনিভার্সিটি, আমাদের প্রয়াত মহারাজার নামে ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থার এই হাল। এই যদি হয় শিক্ষা স্যার, আমাদের আগামী প্রজন্ম তার কি হবে? আমি জন্য বলবো, আমি আবারও বলছি না বাজেট পাস না হওয়ার জন্য না, কিন্তু এগুলো একটু দেখুন। এমপ্লয়মেন্ট, এই বাজেটে কিচ্ছু নেই। আমাদের বেকার যুবকরা তো এরাও তো আশা করে থাকে বাজেটে কি লেখা হয়েছে আমাদের জন্য। কিছু স্কিল ডেভেলপমেন্ট, এটা সেটা বললে তো আর পেট ভরবে না। আমাদের ঘরের ছেলেদেরও পেট ভরবে না, আপনাদের ঘরের ছেলে মেয়েদের পেট ভরবে না। এই জন্যই ওই কিছু কিছু লোক বাধ্য হয়ে, আমি তাদেরকে দোষ করছি না, গাঁজা পাচার করছে, চিনি পাচার করছে, বর্ডারগুলোতে অসংখ্যভাবে বেড়েছে। এগুলি না হোক আমরা চাই। এটা কোনো পার্টিকুলার দলের লোক করছে কথা বলছি না, সবার, কারণ এগুলি পরিবেশ বাধ্য করছে তাদেরকে। স্যার এই জন্য এই যে এসটিজিটি, ট্যাট, জিআরবিটি, কিন্তু সেখানে কি করছেন আপনারা? জিআরবিটিতে চাকরি হয়েছে, সেদিন একটা পত্রিকাতে উঠেছে মালদারামে জিআরবিটির চাকরি, পত্রিকা নাম উল্লেখ করে দিয়েছে পশ্চিমবাংলার কোন কোন জায়গা থেকে ত্রিপুরার এই গ্রুপ সি, গ্রুপ বিও নয়, গ্রুপ সি। অথচ স্যার আজকেই আমি উত্তর পেয়েছি আমার ইয়েতে, আনএমপ্লয়মেন্ট সিনারিও ত্রিপুরা রাজ্যের মধ্যে, এ রাজ্যে up to 9 pass 48,919 and job seekers, 10th 74,287, 11 1,503, 12 pass 83,084, diploma after 10th 3,125, diploma graduate 66,932, postgraduate 16,526, PhD 218. এরকম 3,29,000 as on 31st January 2004 they are job seekers. Total number of registered job seekers in the NCS portal as on 31/01/2024. আর এদেরকে বঞ্চিত করে মালদায়, নদিয়াতে, বিহারে, আসামে, শুধু এগ্রিকালচার ডিপার্টমেন্টে তথ্য সে পত্রিকা লিখেছে। আমি ভেবেছিলাম মাননীয় কৃষিমন্ত্রী তার চ্যালেঞ্জ করবেন, না এরকম হয়নি, খুশি হতাম আমরা, কিন্তু আজ পর্যন্ত চ্যালেঞ্জ আমরা দেখিনি। আপনারা জানেন স্যার, এই সরকারি সিদ্ধান্ত নিয়েছে পিআরটিসি বাধ্যতামূলক। কোনো দিন আপনাদের যে প্রসিডিউর, সেই প্রসিডিউর মেনটেন করতে গিয়ে কিন্তু এরকম হয়েছে। রাইট। শুনুন,
বলুন আপনি, এই প্রসিডিউরটা কারা ছিল? আপনাদের সময় পিআরটিসি বাধ্যতামূলক করেছেন। পিআরটিসি আমাদের সময়তে আর ওইসব আলাদা কথা, ওইসব ছাড়া ওইসব গল্প বহুত হয়েছে, বহু বাইরের লোক। তুমি আমার কথা বলছি, এই সরকার এসব চিন্তা করি যখন দেখছে যে বাইরের লোক আসতে পারে, ঠিক আছে, সাথে সাথে ভালো ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে ডিসিশন নিয়েছে। ভালো, বলুন আগে কোনোদিন কোনো গভর্নমেন্ট করেছে? তাহলে ভালো, তাহলে আপনি আজকে বলুন তাহলে যাদের নাম এই পত্রিকাতে উঠেছে এগুলো কেউ বাইরের নাম? আমি এই কথা বলছি না, থাকতে পারে, বলুন থাকতে পারে। কেন কেন আরে আপনার সময় কেন আসলো? আপনার সময় আসলো কেন? আপনাদের সময় আসলো কেন? সেম টিউ আপনার হাউসকে আপনাদের সময় আসলো কেন? জনগণকে আপনি আশ্বস্ত করো না আর হবে না। রাজ্যের বাইরের ছেলে মেয়ে চাকরি পায়নি। আপনার মাননীয় চেয়ারম্যান সাহেব, মাননীয় সদস্য যেটা বলছেন, কি আমাদের যে সিদ্ধান্ত, মাননীয় মন্ত্রী যেটা বলছেন সেটা হচ্ছে প্রসপেক্টিভ, নট রেট্রোস্পেক্টিভ। জিআরবিটির কথা আপনি যেটা মালদারামের কথা বললেন, এরপরে তো আমরা জিআরবিটি আমাদের সরকার 18 সালে আসার পর বোর্ড গঠন হয়েছে এবং পরীক্ষা হয়েছে, কিন্তু আমাদের পিআরটিসি ম্যান্ডেটরি করেছি আমরা মাস 3 হবে, তার আগে ক্যাবিনেটের মাধ্যমে। তো আমাদের সিদ্ধান্ত হবে প্রসপেক্টিভ, নট রেট্রোস্পেক্টিভ। এবং বিগত দিনে যে পরীক্ষা হয়েছে সেগুলোতে বাইরে থেকে যারা আসবে, বিগত দিনে আপনাদের সময় প্রচুর সংখ্যায় এসিএস, টিপিএস, টিজেএস এবং টিপিএসসি কন্ডাক্টেড অনেক পরীক্ষা এসেছে। কিন্তু এখন থেকে আপনি একটা দপ্তরে দেখবেন যে রাজ্যের বাইরের কোনো ছাড়া, রাজ্যের ভিতরের ছাড়া বাইরের কোনো ক্যান্ডিডেট চাকরি পায় কিনা। আপনাদের ডিওয়াইএফআই যে যুব সংগঠন, তারা কি বলেছিল যে জিআরবিটি চাকরিগুলো ভাওতা, চাকরিগুলো থাকবে না। না না, আপনারাই তো লেলিয়ে দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত একটা জিআরবিটির চাকরি নিয়ে কোনো ইরেগুলারিটিস হয়েছে, একটা অনিয়ম হয়েছে, একটা দেখাতে পারবেন? একটা চাকরি নিয়ে অনিয়ম হয়েছে আপনি দেখাতে পারবেন? I have the list. You may have the list. I have the list with me. I don't challenge. You may have the list with you. I don't know why you have obtained the list. I agree. But so far JRBT is concerned, can you raise a single question? Whether this government taken a challenge? Yes, এটাই বলছো। this government is ready to accept the challenge. If there is any irregularities in JRBT, you may please try to establish before the House. We are ready to accept the challenge. এগুলাতে বাইরের ছেলে মেয়ে নেই, সরকার বলো দাঁড়িয়ে। সেটা বলছি না। কেন বলছেন না? জিতেন বাবু, কেন আপনি মিসলিড করছেন? You are misleading the House. No. আমরা এই কথা বলছি না, আমরা বলছি যে প্রসপেক্টিভ হবে, নট রেট্রোস্পেক্টিভ। বিগত আমাদের সিদ্ধান্তের আগে যারা পরীক্ষা দিয়েছে সেখানে বাইরে থেকে আসতে পারে, কিন্তু পিআরটিসি ম্যান্ডেটরি করার পর একটা বাইরের ছেলে আসবে না ত্রিপুরাতে চাকরির জন্য। এটা আমরা করেছি ফর দ্য সান অফ দ্য সয়েল, ফর দ্য সেক অফ দ্য সান অফ দ্য সয়েল। আপনারা তো করেননি সেটা, আমরা করেছি সেটা। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এক মিনিট বলুন, দীপঙ্কর বাবু বলুন। আমাদের রাজ্যে কি যোগ্য প্রার্থী ছিল না যে এতজন প্রার্থীকে বাইরে থেকে আনতে হয়েছে? দীপঙ্কর বাবু, আপনারা কি বুঝতে পারেন না? কথা না বুঝে কথা বলছে। আমরা কি বললাম সবাই বুঝতে পেরেছে, এই হাউসে যারা আছে গ্যালারি থেকে শুরু করে প্রত্যেকে বুঝতে পেরেছে যে হোয়াট ইজ রেট্রোস্পেক্টিভ, হোয়াট ইজ প্রসপেক্টিভ। আমরা যেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি তারপরে যত চাকরি হবে এই রাজ্যের ছেলে মেয়েরা পাবে, বাইরে থেকে অ্যালাউড না। আর রেট্রোস্পেক্টিভ মানে কি? জিআরবিটিটা রেট্রোস্পেক্টিভে পড়ছে। এই সিদ্ধান্তের পর কবে চাকরি হয়েছে তাহলে? কটা? যাই হয়েছে একটা হোক না, আরে যাই হয়েছে একজন আফটার দ্যাট ডিসিশন যা সিদ্ধান্ত নেওয়ার পরে যা হয়েছে না, এই যে বাইরের ছেলে মেয়েরা গ্রুপ সি গ্রুপ ডি তে চাকরি পাবে, এই যে ফ্ল্যাট গেটটা কবে খোলা আছে? কে খুলেছে? আপনি তো খুব ইন্টেলিজেন্টলি কথা বলেন। শুনুন কথা, শুনুন। অ্যাডভার্টাইজমেন্ট যেদিন দিয়েছে, যেদিন আমি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, ঠিক আছে, সেদিন শুনুন, জনগণ নড়বেন না, জায়গা থেকে নড়বেন না। যেদিন অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে সেদিন কি এরকম সিদ্ধান্ত ছিল? আপনাদের সিদ্ধান্ত রয়েছে। রাজ্যের যেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছি সেদিন পরে যা চাকরি অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে কেউ বাইরের কেউ পাবে না। ইট ইজ ক্লিয়ার। ত্রিপুরাজ্যের আরআরএ সবসময় লেখা হয় পার্মানেন্ট রেসিডেন্ট অফ দিস স্টেট, দ্যাট ওয়াজ রিমুভড। এটাকে বাইরে থেকে আনার জন্য এবং দেখার বিষয় হলো
পশ্চিম বাংলার শুধু মালদা পয়েন্ট অফ অর্ডার নাগাদ থেকে। মাননীয় চেয়ারম্যান স্যার, পয়েন্ট অফ অর্ডার। উনি যে বলছেন 25 বছর তো ওনাদের সরকার ছিল। আরে কি বলছেন এগুলো? I can go by name, a series of name of series of officials. আরে কি TPSC conducted, এমন বহু পরীক্ষা হয়েছে, তাদের সময় বাইরে থেকে এনে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে আমি সত্যতা করতে চাই না, না, আপনাদের সময় দেওয়া হয়েছে। আপনাদের স্টেটমেন্ট যারা আইপিএস হয়ে আইএস হয়ে রিটায়ারমেন্ট হয়ে গেছে, টিসিএস পেয়েছে, টিপিএস পেয়েছে, আপনাদের বাইরে থেকে এনে তাদেরকে দেওয়া হয়েছে। পরিষ্কার তারা কি করে পেল? তবে আমার উদ্দেশ্য আরআরে যদি সেটা মেনশন থাকতো, ওরা ধরা তবে পড়ে বাইরে গেছেন। থেকে তারা কি করে পেল? ধরা পড়ে গেছেন স্যার। কিটাও ধরা পড়ে গেল। আর কি বলছেন উনি? মাননীয় সদস্য স্যার, Misleading the House. প্লিজ আপনার চেয়ারম্যান Please be মহোদয়, quiet. চেয়ারম্যান মহোদয় শুনুন, স্যার লিডার অফ দ্য অপোজিশন বক্তব্য রেখেছে। কথাটা যদি পরিষ্কার না বলে, যে সিদ্ধান্ত মূলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম যে যখন বাইরের লোক সুযোগ পাচ্ছে, সাথে সাথে আমরা সিদ্ধান্ত নিলাম। আমরা কোনো সিদ্ধান্ত তো 2 বছর আগে যে অ্যাডভার্টাইজমেন্ট সেখানে চেক দিতে পারবো না। সেটা কি 10,300 মতো বিপদে পড়বো? ত্রিপুরা আমরা যদি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে যা অ্যাডভার্টাইজমেন্ট হবে এবং চাকরি হবে, এই অ্যাডভার্টাইজের পরে আর কোনো বাইরের লোক সুযোগ পাবে না। তাহলে তার আগে যদি আগে ওনারা ভালো হয়েছে, আমাদের বিরোধী হয়েছে। কি মুশকিল? 18 ইংরেজির আগে তাহলে ত্রিপুরার যে গ্রুপ সির চাকরির কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি না? 2018 আগে ত্রিপুরার যে গ্রুপ সির কোনো চাকরির অ্যাডভার্টাইজমেন্ট হয়নি? হয়েছে, হ্যাঁ, বাইরের লোক পেয়েছে, তখন কোথায় হয়েছে? সবগুলি হয়েছে, সব দপ্তর হয়েছে। বাহ বাহ বাহ। বাবা না বললে হবে না, একটা দেখেন না, single- সবগুলি। সিঙ্গেল দেখেন। আরে ভাই, গ্রুপ সি গায়ের আপনি জোরে জানেন, বলতে হবে গ্রুপ না। সি টিপিএসসির মাধ্যমে হয়। পরিষ্কার আপনাদের মুখোশ আপনাদের সময় তো কি করতেন? ওয়াক ইন ইন্টারভিউ করতেন স্যার। বোর্ড তৈরি করে, ওয়াক ইন ইন্টারভিউ তৈরি করে নিজেদের কাছের লোককে পাইয়ে দিতেন, প্রকৃত যুবকদেরকে বঞ্চিত করে। এখন এসব আমরা বোর্ড করেছি, এখানে লিখে রাখছি। ট্রান্সপারেন্ট পলিসিতে চাকরির নিয়োগপত্র সেখানে হচ্ছে, স্যার, সেগুলোকে চ্যালেঞ্জ করতে পারবেন না। স্যার সেকেন্ড আসছে আমি একটা পয়েন্টে, ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা। কেরল এবং পশ্চিমবঙ্গ স্যার আইন থেকে শৃঙ্খলা ত্রিপুরা এই জুট ক- মিলে এই কট- এই ওয়ান কটা- থার্ড এই কটা দিনের সংবাদপত্রে হেডলাইন, প্রমাণ দিচ্ছি তো। স্যার one third। এই কটা দিনের সংবাদপত্রে হেডলাইন জুট মিলে ত্রিপুরার যে অপরাধীরা কোনো বিচার ছাড়া ছাড়া পাচ্ছে, নাম্বার অফ কনভিকশন কমে যাচ্ছে, হচ্ছে না। কি করে হবে? কি করে হবে? কারণ স্যার আপনি 45 মিনিট নিয়ে নিয়েছেন। স্যার আমি 5 মিনিটে শেষ করছি, 5 মিনিট, অনলি 5 মিনিটস। স্যার কেন হচ্ছে? বিকজ অপরাধী ধরা পড়ে না। অপরাধী ওরা নিজেদের একটা পরিচয় দেয়, আমি কথা বললে তো তেলে বেগুনে জল উঠবেন। এরপরে কোনো দারোগার পক্ষে আর ইনভেস্টমেন্ট তার এগোতে পারে না। এই হলো অবস্থা। ধর্ষণ হয়, খুন হয়। আজকে রিপোর্ট স্যার মাননীয় মুখ্যমন্ত্রী এই আজকে জবাব দিয়েছেন, আমি আজকের এই হচ্ছে, অন্য দিনে বলছি না। টুডেস রিপ্লাই, ল অ্যান্ড অর্ডার। চার্জশিট আর ইয়ার পার্টিসিপেন্ট কে এক? না না, জিতেন প্লিজ কমপ্লিট করুন। এটা আগে হোক না। এই কথা আমি কোর্টে এখানে হাউসে দাঁড়িয়ে বলতে পারবো না, যার বিচার করবে কি আমি জানি না। স্যার আরে কি বলছে? আরে কেন আপনি বলছেন ক্রিমিনালকে ধরা পড়ে না, ক্রিমিনালদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, কেন মিসগাইড করছে? পবিত্রের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে ও, চার্জশিট। এবং বাদল চৌধুরী চার্জ, আপনি বলছেন ধরা পড়ে না। এই হলো আপনার ওকালতি বিদ্যা। সম্মান দিয়ে ধরে নিয়ে এই হলো ওকালতি বিদ্যা আপনার। লজ্জা করে না? কি লজ্জা? কি হলো ওকালতি বিদ্যা? কিসের লজ্জা? চার্জশিট হলে শাস্তি হয়, পানিশমেন্ট হয়। আপনি বলছেন ধরা পড়ে না পড়লে, ধরা না পড়লে ট্রায়াল হচ্ছে কিভাবে? ট্রায়াল হচ্ছে কিভাবে? কনভিকশনের কথা বলছি। তো কনভিকশন, ট্রায়াল না হলে কনভিকশন হয়? আপনার ট্রায়াল না হলে কনভিকশন হয়? স্যার আজকেও আমি প্রশ্ন করেছিলাম একটা আনস্টার্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 68, যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এনসিআরবি তথ্য অনুযায়ী 2021, 22 এবং 23 সালে মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা কত? বলা হয়েছে উত্তর 23 সালের এখন বের হয়নি, 21 এবং 22 সালে বের হয়েছে। 22 সালে মহিলা সংক্রান্ত অপরাধ, নারী নির্যাতন ইত্যাদি ইত্যাদি 807, 2022 752. দ্যাট মিনস আপনি ব্যয় এভরি ডে
তারা ব্যয় বরাদ্দের আলোচনা করতে গিয়ে চলে না, না, যাচ্ছেন। আরে না, আপনি প্লিজ। তখন বলছেন আপনারা সব বাজেটে বলুন, এখন আবার আপনি অন্যদিকে যাচ্ছেন না স্যার, এটা কি ধরনের? বলুন স্যার আমি আপনাকে দেখাচ্ছি 45টা কোশ্চেন করেছিলাম স্যার, 36টা কোশ্চেন ডিসঅ্যালাউড হয়েছে। আমি আপনাকে খুব বিনীতের সাথে বলবো, ইউ প্লিজ আফটার দিস সেশন ইজ ওভার, আপনার কোন অফিসার বা কে আমরা ক্লাস করব, ঠিক আছে, আমাদেরকে শেখান। এবং কি ধারা দিয়েছেন আপনি বাজেটে আসেন প্লিজ। 4111 ওকে, বাজেটে আসেন স্যার, বাজেট প্লিজ। আপনারা বাজেট প্রশ্ন করলে প্রশ্ন ডিসঅ্যালাউ করে দেবেন, আলোচনা করলে পরে ডিস্টার্ব করে ডাইভার্ট না, না, করবেন। স্যার আপনি- এটা তো হয় না স্যার। 45 মিনিট 48 মিনিট হয়ে গেছে। আপনার 10 মিনিট জায়গা 30 মিনিট বলবে, আমরা 20 মিনিটে একটু বেশি বলতে পারবো না? আর এত ডিস্টার্ব হচ্ছে, কত মিনিট ডিস্টার্ব হলো? না 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 স্যার এই যে ল অ্যান্ড অর্ডার, আমি মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন, আমি বলবো যে রিপোর্টগুলো আসছে এনআইএ আমাদের রাজ্যের যে থানাকে না জানিয়ে এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে। ইট হ্যাজ নেভার হ্যাপেন ইন আওয়ার স্টেট, না, কখনো হয়নি। এটা স্যার কি যে আমি বলতে পারি না স্যার লাস্ট আমি যেটা বলতে চাইছি স্যার, লাস্ট আমি শেষ করছি স্যার, একটা চ্যাপ্টার আপনি যুক্ত করেছেন এখানে, সুশাসন, গুড গভর্নেন্স, ভালো, চেষ্টা থাকাটা অন্যায় না, ভালো। কিন্তু আমি বললাম সুশাসনের নমুনা একটা টিআইএফটি একটা সেন্টারে খোলা হয়েছে, ডাইরেক্টলি মুখ্যমন্ত্রীর সাথে এই ইন্টারেক্ট করতে পারছে। কিন্তু যেরকম ভাবে প্রত্যেকটা পিডব্লিউডি বলুন, আরডি বলুন, বিভিন্ন জায়গাতে সুকল ই টেন্ডারিং এর নামে সমস্ত একটা সিন্ডিকেট হচ্ছে, কন্ট্রাক্টরকে থানায় ঢুকে, ওই একটু আগে শুনছিলাম আমাদের অমরপুরে এমএলএ সাহেবের, থানায় ঢুকে পুলিশের হেফাজতে থেকে লাইভ করে মুখ্যমন্ত্রীকে বলছেন আমাদেরকে বাঁচান, আমাদেরকে টাকা চাইছে। দিস ইজ হ্যাপেনিং ইন এইচ ইন এভরি ডিপার্টমেন্ট। সুশাসন স্যার এগুলো। ডেপুটি স্পিকার আজকে নেই এখানে, তাকে ধন্যবাদ, কালকে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, না না এগুলো যার বেশি উন্নতি তার বেশি দুর্নীতি, এবং তাদের পরিণতি হবে সর্বনাশ। এবার প্লিজ ডেপুটি স্পিকার স্যার, স্যার আপনার ডেপুটি, এবার কনক্লুড করুন। আপনার ডেপুটি বলেছে এগুলো বাজেট ভাষণে আসে না, আপনি কনক্লুড করুন প্লিজ প্লিজ। স্যার সেই কারণেই স্যার এই পয়েন্ট অফ অর্ডার স্যার, পয়েন্ট অফ অর্ডার স্যার, পয়েন্ট অফ অর্ডার। অনারেবল স্পিকার স্যার, বাজেট স্পিচের মধ্যে এভাবে কারোর পার্সোনাল বিষয় নিয়ে কি প্রেফার করা যায়? এটা কি আমাদের রুলস এন্ড বিজনেসের কোন ধারা মোতাবেক উনি করতে পারেন, এটা বলতে পারেন? না 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 কারোর পার্সোনাল ইস্যুতে কোথায় আপনি আবার না না পার্সোনাল কত নাম্বার আর্টিকেল আপনি বলবেন এটা? কেন ব্যক্তিগত বিষয় হবে? পার্সোনাল ইস্যু কেন আপনি ব্যক্তিগত করবেন? বিষয় হবে? ইউ ক্যানট, পত্র ইউ ক্যানট, গণতন্ত্রের চতুর্থ cannot. স্তম্ভ, না 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 গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, এবং আমাদের হাউসের ডেপুটি স্পিকার যখন এরকম একটা স্ট্যাটাস দেন, দিস ইজ ভেরি 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 সিরিয়াস থিং। ঠিক আছে, যত বেশি দুর্নীতি তত বেশি উন্নতি, আচ্ছা ঠিক এবং আছে, তাদের পরিণতি সর্বনাশ হয়েছে। এটাই হলো, এবার এটাই বলছি ডেপুটি স্পিকার। ওকে, এবার স্যার, কনক্লুড এই জন্য করুন। বলছি আর না যে এই বাজেট এটাকে সমর্থন হচ্ছে। করলাম না। সমস্ত সর্বনাশ সিপিএম আর কংগ্রেসই করছে। মাননীয় ডেপুটি স্পিকার স্ট্যাটাস ঠিকই দিয়েছেন। সর্বনাশ তো সিপিএম আর কংগ্রেসই হচ্ছে, আর কার হচ্ছে? উনি কি বুঝিয়েছেন? সুধাংশু বাবু, উনি কি বুঝিয়েছেন? স্ট্যাটাস ঠিক বলেছেন, যত বেশি দুর্নীতি তত বেশি অবনতি। কাদের? আজকে এখান থেকে ওখানে। বাস ওকে, তো আর এটা তো পরিষ্কার, এরকম তো আমাদের তো এরকম অবনতি হয়নি। অবনতি আপনাদের দুর্নীতি হয়েছে বলেই চার্জশিট থেকে শুরু করে সবকিছু। আমরা এটা বলতে চাই না, আমি বলে গেলাম, আগেও বলেছিলাম থার্ড হবেন, এবার বলছি 00 হবেন, বলে দিলাম 00। মাননীয় সদস্য, এসে দেখা হবে, 00 হবে যদি একজন আসতে পারেন। ওকে দায়িত্ব না, ওকে দায়িত্ব নিয়ে বলছি, এটা তো যদি 28 একজন আসতে পারে আমাকে বলবেন স্যার। ডাবল জিরো বলছেন তো? হ্যাঁ। ওকে বাস ঠিক আছে, তো এটা তো আমি ওকে বললাম, সাপোর্ট করলাম। মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমা মহোদয়। মাননীয় স্পিকার মহোদয়, আমাদের
রাজ্যের জন্য 2024 এবং 25 অর্থবর্ষের আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের দেওয়া যে ভাষণ, সেই ভাষণকে সমর্থন করে আমি 2-4তে কথা বলার বা বক্তব্য রাখার যে সুযোগ পেলাম, আপনার কারণে আমি আপনাকে ধন্যবাদ জানাই। সর্বপ্রথমে বাজেটের মধ্যে বিভিন্ন দপ্তরগুলোর ব্যাপারে বিভিন্ন বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। আমি সব বিষয়ে যাব না, শুধুমাত্র আমার সামনে বসা মাননীয় জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী, ওনার দপ্তরের যে সমস্ত বিষয়গুলো নতুন এসছে সেগুলোর ব্যাপারে আমি আলোচনা করব আর চেষ্টা করব যে সমস্ত বিষয়গুলো আমাদের এই রাজ্যের বরিষ্ঠ নেতৃত্ব এবং ভারতীয় পার্লামেন্টের উনি সদস্য ছিলেন, এই রাজ্যের মন্ত্রী ছিলেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব সাংবিধানিক দায়িত্ব উনি পালন করে গেছেন। ওনার মতো অভিজ্ঞতা আমার নেই, তো না, যেহেতু আমি ওনার মতো এত দায়িত্ব পালন করিনি, সাংবিধানিক দায়িত্ব, তো সেই হিসেবে যদিও ওনার মতো বিভ্রান্ত করতে পারবো না, কিন্তু আমি যতটুকু পারি চেষ্টা করব সুন্দর বিষয়টাকে সঠিকভাবে এই হাউসের মধ্যে তুলে ধরা। আমাদের ডক্টর বাবা সাহেব আম্বেদকর, যিনি সংবিধানের প্রণেতা আমাদের ভারতবর্ষের, উনি একটা কথা বলে গিয়েছিলেন, দি প্রোগ্রেস অফ এনি সোসাইটি ডিপেন্ডস অন দ্য প্রোগ্রেস অফ এডুকেশন ইন দ্যাট সোসাইটি। যে কোনো একটা সমাজ সে উন্নতির পথে কতটুকু যাবে তা নির্ভর করে তার শিক্ষার উপর। কাজেই এখানে আরো উল্লেখ করতে হয়, আমাদের মাননীয় এলওপি সাহেব ওনার বক্তব্যে বলেছিলেন একটা বিষয়, যা হোক উনি বলেছিলেন বলে ওনার বক্তব্যে আমি একমত বলে এটা উল্লেখ করছি যে 2-1টা সুপারি ছাড়া 2টি শুকর দিয়ে কোনোদিন কোনো সমাজ কোনো পরিবারকে উন্নত করা যায় না, তা ঠিক বা অবস্থার তার পরিবর্তন করা যায় না। তার জন্য বিভিন্নভাবে সরকারকে উদ্যোগ নেওয়ার দরকার পড়ে এবং সেই উদ্যোগগুলোকে বাস্তবায়ন করার জন্য সেই দিশাতে তার কাজ করা খুবই দরকার। এই বিষয়টাকে আমি জানি না আমাদের বিরোধী দলনেতা কিভাবে এই বাজেটকে মূল্যায়ন করেছেন, কিন্তু আমি যা দেখলাম আমাদের জনজাতি কল্যাণ দপ্তরের তরফ থেকে এই যে শিক্ষার ব্যাপারে আমাদের বাবা সাহেব আম্বেদকরজি সংবিধান প্রণেতা, উনি যে বিষয়টি আমাদের সমাজের জন্য একটা মেসেজ দিয়ে গেছেন, সেই মেসেজের অনুযায়ী যদি আমি বলতে চাই, জনজাতি মানুষের কল্যাণের জন্য 2018-19 থেকে 2023-24 পর্যন্ত 29শে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত গৃহীত প্রধান উদ্যোগগুলি একটা একটা করে ওনারা এই দপ্তরের তরফ থেকে আমাদের সম্মুখে রাখবার চেষ্টা করেছেন, যেখানে বোর্ডিং হাউস স্টাইপেন্ড এবং মেট্রিক এবং প্রি মেট্রিক পোস্ট মেট্রিক বিভিন্ন যে স্টাইপেন্ডের স্টুডেন্ট ছাত্র এবং ছাত্রীদেরকে যে পরিমাণে দেওয়া হয়েছে তার সংখ্যাটা যদি আমরা দেখি, 3,68,693 জন স্টুডেন্টসদেরকে এই যে স্টাইপেন্ডের সুবিধাটা দেওয়া হয়েছে। তাহলে আমরা এতে বলতে পারি যে আমাদের সরকার যথেষ্টভাবে জনজাতি অধ্যুষিত এলাকার যে সমস্ত স্টুডেন্টসগুলো রয়েছে তাদের শিক্ষার ব্যবস্থাটাকে যাতে সুন্দর একটা দিকে নিয়ে যাওয়া যায় সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের সরকার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সেখানে শুধু ওই 500টি সুপারি ছাড়া 2টি শুকর চানা দেওয়ার মধ্য দিয়ে জনজাতিদেরকে উন্নয়ন করার সেই চেষ্টাটা আমাদের সরকার করছে না। তাদেরকে শিক্ষা দেওয়ার পাশাপাশি আমরা এটাও জানি বিভিন্নভাবে কোচিং সেন্টার খোলার মধ্য দিয়ে যাতে আমাদের ড্রপ আউটের সংখ্যা যাতে কম হয়, তাদেরকে কিভাবে গুণগত শিক্ষা দিয়ে কিভাবে একটা সুন্দর জীবন দেওয়া যায়, শিক্ষিত জীবন দেওয়া যায়, সুন্দর সমাজ গঠন করার জন্য তাদের অবদান যাতে সমাজের মধ্যে থাকে সেই ব্যবস্থা যাতে করা যায়, তার জন্য আমাদের সরকার
আজকে বিভিন্নভাবে কোচিং সেন্টার পরিচালনা করছে, যেখানে হাজার হাজার স্টুডেন্টস, এখানে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল কোচিং ইন কোর সাবজেক্ট, বিভিন্ন বিষয়গুলোর উপরে কোচিং দেওয়ার মধ্য দিয়ে 53,037 স্টুডেন্টসদেরকে কোচিং দেওয়ার কারণে ওনাদেরকে বা সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে পাস করার জন্য বা সুন্দর একটা গুণগত শিক্ষা দেওয়ার চেষ্টা আমাদের সরকারের দ্বারা করা হয়েছে। এর মধ্যে সরকারি হোস্টেল নির্মাণ, মহিলা কলেজে আমাদের আগরতলা স্থিত মহিলা কলেজ, ওমেন্স কলেজ যেটা, আম্বেদকর কলেজ, ফতিকরাই, গন্ডাছড়া সরকারি কলেজে ডিগ্রি কলেজের জন্য 3টি হোস্টেল নির্মাণ। এই হোস্টেলগুলিতে কারা থাকবে? জনজাতি, যারা একদম পাহাড়ের ভিতরের বা বর্ডার সাইডের যারা স্টুডেন্টস, যারা গরিব, যাদের আগরতলায় এসে মা বাবার পয়সা নিয়ে পড়াশোনা করার ক্ষমতাটা নেই বা সৌভাগ্য হয় না, সেই ধরনের স্টুডেন্টসরা সেই সমস্ত হোস্টেলগুলিতে থাকবে। বা আগরতলাতে যে হোস্টেলটা হবে, এখানে মহিলা কলেজেও যারা আগরতলা আসতে চায় কিন্তু ভাড়া বাড়িতে থেকে পড়াশোনা করার সেই রকমের আর্থিক তার ক্ষমতা নেই, আর্থিক সক্ষমতা নেই, সেই ধরনের স্টুডেন্টসরা এসে পড়াশোনা করার সুযোগ পাবেন। অর্থাৎ এতেও জাতি বা সমাজকে গঠন করার একটা সুযোগ এখানে রেখে দেওয়া হয়েছে। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, এটা আগামী দিনে একটা বিকল্প, আমাদের একটা বিপ্লব, শিক্ষার ক্ষেত্রে বিপ্লব নিয়ে আসার মতন একটা বিষয় হয়ে আসবে। আমরা জানতাম বিগত বাম সরকারের আমলে, যা আমার পূর্ববর্তী বক্তা মাননীয় জিতেন বাবু, উনি এখন আর এই হলে নেই, ওনার বক্তব্য শেষ করার পর আমাদের এই হাউসটাকে বিভ্রান্ত করার পর ওনার কাজ শেষ, উনি এখন সম্ভবত রেস্ট করতে গিয়েছেন। তো আমি বলতে চাই, ওনাদের সময়ে মাত্র 4 নাম্বারস অফ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এখানে ছিল, যেটা বর্তমানে 4টা লেখা আছে, আমি 4টাই দপ্তরের দেওয়া হিসাবে আমি বলছি 4টা। তো এখন বর্তমানে 17টা নতুন একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের কাজ চলছে, যেগুলোতে 8,160 স্টুডেন্টস পড়াশোনা করার সুযোগ পাবেন। তাহলে এই 8,160 স্টুডেন্টস যখন হায়ার এডুকেশনে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবে, বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে বা বিভিন্ন টেকনিক্যাল কোর্সগুলোতে গিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে, এতে কি জাতির উন্নতি হবে না? এটা তাহলে এই বাজেটের, এই যে বললেন, একটা শব্দ প্রয়োগ করেছিলেন উনি, কি শব্দ? বাজেট নাকি ব্যর্থতার দলিল। এখানে এই যে বিষয়গুলো রেখে দেওয়া হয়েছে, বন্ধন বিকাশ কেন্দ্র স্থাপন, যার মাধ্যমে বিভিন্ন বাগান করার জন্য আমাদের জনজাতি কল্যাণ দপ্তরের তরফ থেকে আর্থিক সহায়তা দেওয়ার একটা এখানে প্রবধান এখানে রাখা হয়েছে। তাহলে এটাকে ব্যর্থতার ফল? আমি জিজ্ঞেস করতে চাই মাননীয় সিনিয়র নেতৃত্ব, বিভ্রান্তকারীর নেতা মাননীয় জিতেন চৌধুরী মহোদয়কে, সেই সাথে আমাদের এখানে যে সমস্ত হোস্টেলগুলো রয়েছে সেগুলোকে মডার্নাইজ করারও একটা ব্যবস্থা আছে, এখানে লিস্ট দেওয়া আছে, আমি ডিটেলসে যাব না কারণ সময়ের ব্যাপার আছে। রাবার মিশনে আমাদের এলপি সাহেব উল্লেখ করেছিলেন যে আমরা সেকেন্ড পজিশনে আমরা রাবার উৎপাদনের ক্ষেত্রে দেশের মধ্যে। তো এখানে রাবার মিশনকে আরো যাতে আমাদের কৃষকরা সুন্দরভাবে রাবার চাষ করার সুযোগ পায়, আর্থিক সহায়তা দেওয়ার জন্য মিনি স্মোক হাউস স্থাপন করা, লার্জ স্কেল স্মোক হাউস স্থাপন করা, যার সংখ্যা হচ্ছে লার্জ স্কেলের স্মোক হাউস 50টি, মিনি স্মোক হাউস 25টি, এভাবে স্থাপন করার একটা প্রাবধান রাখা হয়েছে। তাহলে কিভাবে উনি বলতে পারেন এই বাজেট ব্যর্থতার বাজেট? অর্থাৎ বিভ্রান্ত করার জন্য উনি একদম ষড়যন্ত্রমূলক মন মানসিকতা নিয়ে এই ধরনের বক্তব্যগুলো আমাদের সকলের সামনে, রাজ্যবাসীর সামনে উপস্থাপন করে গিয়েছেন এবং এই করার পর আবার রেস্ট করার জন্য ভিতরে চলে গিয়েছেন। শোনার কোনো ইচ্ছা উনার নেই। এখানে আমরা আরেকটা বিষয় উল্লেখ করতে পারি, PM জনমন, এটা খুব প্রশংসিত একটা উদ্যোগ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী নেতা, বিশ্ববরেণ্য নেতা, বিশ্বের 1 নম্বর নেতা বললে কেউর সহ্য হয় না মাননীয় স্পিকার মহোদয়। তো যাদের সহ্য হয় না, আমি ওনাদের উদ্দেশ্য করেই বলছি যে PM জনমনের মাধ্যমে যারা রিয়াং সমাজের মানুষ বা ভারতবর্ষের আদিবাসী জনগোষ্ঠীর মানুষ, ওনারা 24,000 কোটি টাকার বিনিময়ে বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। এর মধ্যে পানীয় জল, স্বাস্থ্যসম্মত সেচের ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ, এরপরে
বাড়ি নির্মাণ, এ সমস্ত 11টা বিষয়ের উপর নির্ভর করে এই মন্ত্রকটা বা এই পিএম জন্মনির প্রকল্পটা চলবে, যেখানে আমরা যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাই, আমরা কত পাই? 1,30,000 টাকা, মানে অন্যান্য যারা, কিন্তু রিয়াং সমাজের যারা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে, ওনারা পাবেন প্রায় 2.5 লক্ষ টাকা একটা ঘরের জন্য। এটা কি দিশা দেখানোর বা যারা আজকে গরিব, যারা সমাজের মধ্যে পিছিয়ে পড়া, তাদেরকে উঠিয়ে আনার জন্য যে বাজেটে আলাপ আলোচনা বা প্রাবধান রাখা হয়েছে, সেই বাজেটকে উনি কিভাবে বলতে পারেন যে এই বাজেট নাকি ব্যর্থতার দলিল, অর্থাৎ বিভ্রান্তিকর বক্তব্য। আমাদের একটা বিষয় উনি উল্লেখ করেছিলেন, ব্লক ঘেরাওর বিষয়। ব্লক ঘেরাও কি শুধুমাত্র এই বিজেপি পরিচালিত সরকারের সময়ে হচ্ছে? আমি জিজ্ঞেস করতে চাই উনাকে, ওনাদের সময়ে এমন জঘন্য ঘটনা আমরা দেখতে পেয়েছিলাম এই ত্রিপুরা রাজ্যের বাসী, যে সমস্ত ঘটনাগুলোর কারণে আজও আমরা ত্রিপুরাবাসী লজ্জিত। ওনাদের শাসনের সময়ে কেন লজ্জিত? বিডিওদেরকে পিটানো হয়েছিল ব্লক হেডকোয়ার্টারে, বিডিও অফিসে মারা হয়েছিল, হসপিটালাইজ করা হয়েছিল। কার আমলে? সিপিআইএম এর আমলে, বামফ্রন্টের আমলে। এবং রেগাতে দুর্নীতির কোনো সীমারেখা রাখা হয়নি সে সময়, যার কারণে সেই দুর্নীতির কারণে আয়তনের চাইতে বেশি পুকুর খনন করেছিলেন ওনারা। এই যে বিষয়গুলো আজকে ওনারা ভুলে যান, আর আমাদের জনকল্যাণমুখী বাজেটকে ওনারা আখ্যায়িত করেন কি 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 আখ্যায়িত করেন? ব্যর্থতার দলিল। অর্থাৎ ওই নিজেদের কৃতকর্মকে ভুলিয়ে দেওয়ার জন্য, এই রাজ্যের মানুষ যাতে ওনাদের যে পাপের কর্ম, সে পাপ কর্মকে যাতে ভুলে যায়, তার জন্য বিভিন্নভাবে রাজ্যবাসীকে বিভ্রান্ত করে এই রাজ্যের মানুষদেরকে ভুল বুঝিয়ে কিভাবে আবার ওই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায়, সেই অপচেষ্টা ওনারা সবসময় করে যাবেন, সেটা স্বাভাবিক। রাস্তা মেরামত নাই, একটা বিষয় বলেছিলেন উনি, রাস্তা মেরামত নাই। কোথায়? আমি তো দেখি না আজকাল মাননীয় রেসপেক্টেড জিতেন বাবুকে কোনোখানে ঘোরাফেরা করতে, কিন্তু উনি বললেন রাস্তার মেরামত নাই। আমি একটা বিষয় উল্লেখ করতে চাই, আমাদের মনুঘাট থেকে আমবাসা এবং আমবাসা হয়ে আগরতলার যে রাস্তাটা ছিল, আসা যাওয়া করা যেত না, এমন অবস্থা ছিল। ভাঙ্গা বড় বড় গর্ত, এমন অবস্থা ছিল, বড় বড় গর্তের মধ্যে মাছ ফেলে দিলে মাছের চাষ করা যেত, সেই ধরনের অবস্থা ছিল। কিন্তু বর্তমানে গিয়ে দেখুন না, ধর্মনগর থেকে আগরতলা আপনি পুরো রাস্তাটা ভ্রমণ করে দেখুন, গিয়ে দেখুন কি অবস্থা। যদি মেনটেনেন্স না হয়, তাহলে এই রাস্তার অবস্থা আজকে কিভাবে ট্রান্সফরমেশন হলো, কিভাবে পরিবর্তন হলো? পরিবর্তিত হয়ে সেই মাছের চাষ করবার মতন যে বড় বড় গর্তগুলো কোথায় গেল? তাহলে কি আপনারা সেগুলো উদা হয়ে গেল এমনিতেই অলৌকিক শক্তির কারণে? আমাদের সরকার যদি মেনটেনেন্স সমাপ্তি করব, লাখপতি দিদির কথা বলছেন, 83,000 জন লাখপতি দিদি আমরা আমাদের রাজ্য সরকারের সুউদ্যোগের কারণে আমরা করতে পেরেছি। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের সময়ে এসএসজি গ্রুপগুলোর অবস্থা কিরকম ছিল? এই রাজ্যবাসী সবাই জানে। তৎকালীন সময়ে যে সমস্ত এসএসজি গ্রুপের মহিলারা ব্রাঞ্চ সম্পাদকের স্ত্রী হবেন, ব্রাঞ্চ সম্পাদকের বিভিন্ন আত্মীয়ের স্ত্রী হবেন, ওনারাই লোন পেতেন। কিন্তু বর্তমানে দেখুন, সবাইকে ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি সবাইকে দেওয়া হচ্ছে। এবং সুদের সংখ্যা কত জানেন? সুদের সংখ্যা 0.60 পয়সা না কত জানি আমি, হ্যাঁ যাক, আমি সঠিক তথ্য দিতে পারছি না, কিন্তু 1 টাকাও নয়, সুদের হার 1 টাকাও নয়, 0.50 বা 60 এর মধ্যে থাকবে। স্যার একটু শেষ করছি, 60 পয়সা 58 থেকে 60 পয়সার মধ্যে সুদের হার দিতে হচ্ছে আজকে এসএসজি মায়েদের, এসএসজি মহিলাদেরকে, যার একটা এই সুউদ্যোগের কারণে অনেক দিদিরা, অনেক মায়েরা আজকে লাখপতি হচ্ছেন। এই লাখপতি হওয়ার কারণে অনেক গরিব পরিবারগুলো আজকে মাথা উঁচু করে সমাজের মধ্যে বেঁচে থাকার একটা সাহস পাচ্ছে। তবু এই বাজেটকে আপনারা ব্যর্থতার দলিল বলবেন, লজ্জা হয়। এরপরে আইন শৃঙ্খলার কথা, বিচার ব্যবস্থার কথা বলেন, লজ্জা হয় না? সিপিআইএম এর আমলে সিপিএম এর পার্টি অফিসে বিভিন্ন সামাজিক বিচার ব্যবস্থা চলতো, এটা কি আমরা ভুলে গেলাম? আমরা? আমার বিধানসভাতেও একজন গর্ভবতী মায়েকে আপনাদের একজন সিপিআইএম এর নেতা পেটে লাথি মারার কারণে তার বাচ্চা ইমেচিউর হয়ে জন্মগ্রহণ করতে বাধ্য হয়েছে।
এই যে পাপের কারণগুলো, এই যে পাপের বোঝাগুলো আপনারা কি আমাদের উপর দিতে চাইছেন? না, আমরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির কারণে কোটি কোটি মানুষদেরকে নরেন্দ্র মোদীজির দ্বারা উপকৃত করছি। এর আশীর্বাদ আমাদের মাথার উপর থাকবে। আপনাদের সেই বঞ্চনা, নির্যাতন, কষ্ট লাগানোর যে পাপ কর্মের ফলগুলো আপনারা যদি ছাপিয়ে দিতে চান তাতে কোনো লাভ হবে না। একটু আগে স্যার বললে তো শেষ হবে না স্যার, মাত্র কত 14 মিনিট, 15 মিনিট, ওনারা 35 মিনিট 40 মিনিট বললেন স্যার। জিতেন বাবু 45 ঠিক আছে স্যার, শেষ করছি স্যার, শেষ করছি। বাজেট কম, বাজেট আপনাদের সময়ে কত ছিল? বা এই যে বিভিন্নভাবে রিসিপ্টের কথা বললেন, উনি কিভাবে কি বললেন রিফ্লেক্ট হয় না। যখন আমাদের মাননীয় কৃষি মন্ত্রী যখন জিজ্ঞেস করলেন ওনাকে কি রিফ্লেক্ট হয় না, তার উত্তর কিন্তু উনি দিতে পারলেন না, উত্তর কিন্তু দিতে পারেননি উনি। অর্থাৎ কিভাবে বিভ্রান্ত করা যায়, পেঁচিয়ে কেচিয়ে এইভাবে দান থেকে। আর নাচ একটা সুন্দর দিলেন স্যার, আপনিও দেখেছিলেন হয়তো, কি নাচ সুন্দর কোমর ফাঁকিয়ে নাচটা দিলেন। যাই হোক, এত বছর ওই এই ধরনের একজন বরিষ্ঠ নেতার নাচ দেখার সৌভাগ্য হয়নি। আজকে দ্বিতীয়বারের সদস্য হয়ে এই বিধানসভার আমি ওনার একটা সুন্দর নাচ দেখতে পেলাম, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে আমাকে বোধ দিয়ে যে সমস্ত জনগণরা, সামনুবাসীরা আমাকে এখানে পাঠিয়েছেন ওনার নাচ দেখার জন্য, আমি আমার গণদেবতাদেরকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। আপনাকেও ধন্যবাদ। আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়, আমাদের অর্থমন্ত্রী মহোদয়ের দ্বারা যে বাজেট, আমি উভয়কে, আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় এবং আমাদের অর্থমন্ত্রীকে মহোদয়কে এই বাজেট, জনকল্যাণমুখী বাজেট দেওয়ার জন্য ওনাদেরকে আমি সমর্থন করি, ধন্যবাদ জানাই এবং অনুরোধ করব সবাইকে সাপোর্ট করার জন্য, ধন্যবাদ জানানোর জন্য ওনাদেরকে। থ্যাংক ইউ। মাননীয় সদস্য শ্রী পাঠানলাল জামাতিয়া মহোদয়। এখন তুই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, এলবি সাহেব তো নেই, সবাই ঠিক করেন যে টাইম বাড়াইবেন। সিএম সাহেব তো রাজি আছে, এখন বাকিরা অপোজিশন নিশ্চয়ই। আপনারা বলুন। হ্যাঁ, না আপনাদের ইচ্ছা, পরে বলতে পারবেন না যে, এই জন্য বলছি না, আমাদের পক্ষ থেকে তো না, আমাদের পক্ষ থেকে পাঠানলালের পরে আরো একজন, শুধু দুইজন। আপনারা দুইজন। পাঠানলাল বাবু পরে আলোচনা। না না, এরকম ভাবে আরে আনসার্টেন, এটা কি 10টা পর্যন্ত করবে? এই আপনাদের সেন সাহেব, দীপঙ্কর বাবু, অশোক বাবু বলো, কজন আছে কন্যা? ওনারা কজন? আরো বোধহয় 3 জন বোধহয়। আমরা কমিয়ে ফেলেছি, অন্তত আপনারা 2জন করেন, তারা 2জন, আমরা 2জন, 6 জনে শেষ করে দিন। আজকে না, কালকে তো আছে। বলবেন, কালকেও বলবেন। এই তো প্রশ্নটা মুশকিল তো, সবাই 10-এর মধ্যে সীমাবদ্ধ থাকে না তো, 10-এর বেশি করেন না। তাহলে ওইদিকে 10 কি দীপঙ্কর বাবু? এখন কি আজকে তাহলে আর 2 জন 10, তাহলে আমরা 2 জন বাস। ঠিক আছে, পাঠানলাল বাবু 60 মিনিট, 1 ঘন্টা। থ্যাংক ইউ সো মাচ অনারেবল স্পিকার স্যার, আমাকে সুযোগ দেওয়ার জন্যে। গত 1 তারিখ মার্চ বাজেটের উপরে আমাদের অনারেবল মিনিস্টার স্যার যে বক্তব্য পেশ করেছেন, ওটার উপরে আমি কিছু সংক্ষেপে, বেশি কথা বলবো না, একটু বক্তব্য রাখতে চাই। বাজেট হয়েছে সেটা ভালো কথা, আমাদের ত্রিপুরা রাজ্যের উন্নতির জন্যেই বাজেটটা করা হয়েছে, সেটা ঠিক। আমিও চাই বাজেটটা পাস হোক, তবে আমার মধ্যে একটু প্রশ্ন রয়ে গেছে। বাজেটে ঠিক আমি দেখলাম একটা এডুকেশন, সেকেন্ডারি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশন পার্টে আমি একটু ওইটা নিয়ে একটু বলবো। During 2023-24 National Education Policy, 2020 has been implemented in the state, and accordingly new regulations and curriculum have been introduced. Very good. But new buildings for 21 secondary schools will be constructed under Rural Infrastructure Development Fund, RIDF that is, and an amount of 123.78 crore will be spent during this 2024-25. ভালো কথা, কিন্তু বাজেটটা রাখা হয়েছে
21টা সেকেন্ডারি স্কুল তৈরি করবার জন্য, কিন্তু যেহেতু আমি 41 অম্পিনগর রিপ্রেজেন্ট করছি তাই, এবং আমাদের অম্পিনগর সবাই জানেন একটা অ্যাসপিরেশনাল ব্লক, তো সেই অনুসারে বাজেটের মধ্যে আমি দেখিনি অনেকগুলি প্রায় 14-15টার মতো ওখানে হাই স্কুল আছে এবং হায়ার সেকেন্ডারি স্কুল আছে প্রায় 3-4টে। এর মধ্যে এই 14-15টা হাই স্কুলের মধ্যে প্রায় 6-7টাই স্কুল বিল্ডিং নেই ভালো করে। সবখানেই আমি যখন ভিজিট করি, সবখানেই যখন যাই, স্যার একটু আমাদেরকে স্কুল বিল্ডিং দেওয়ার জন্য আপনি একটু চেষ্টা করেন না, এই কথাই বলা হয় আমাকে যে সময় স্কুলে যাই। তো যেহেতু অ্যাসপিরেশনাল ব্লক, আমি মনে করি ত্রিপুরা রাজ্যে 12টা অ্যাসপিরেশনাল ব্লক আছে, তো ওইগুলিকে হিসাব করে যেহেতু অ্যাসপিরেশনাল ব্লক আইডেন্টিফাই করা হয়েছে, তো তার উপর ভিত্তি করে ফান্ডটা অ্যালোকেশন করা দরকার। হয়তো সমভাবে ফান্ডটা অ্যালোকেশন হচ্ছে না, বাজেট করা হয়েছে সেটা ঠিক। আর একটা এখানে বিষয় আছে, একটা ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। আমি গতবারে আমাদের মহামান্য রাজ্যপালের ভাষণের উপর আমি কিছু বক্তব্য রেখেছিলাম। অম্পিনগর অ্যাসেম্বলির মধ্যে আমার মনে হয় ত্রিপুরা রাজ্যের সবচেয়ে ন্যাশনাল মিট ফুটবল প্লেয়ার এবং ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার্স অনেক এখনো প্রতিভাবান প্লেয়ার্স আছে, কিন্তু এখানে আমি দেখলাম লাইক সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড, মাল্টিপারপাস স্পোর্টস হল, athletic track, synthetic turf hockey ground, swimming pool, open gymnasium are being constructed at different locations of the state. কিন্তু আমার কনস্টিটিউশনের মধ্যে বোধহয় শুধু একটাই ওই দিন দেখেছিলাম কি একটা ওপেন জিমন্যাসিয়াম, একটা 4-5 লাখের একটা বাজেট করা হয়েছিল। তো গতবার আমি এখানেই প্রশ্ন তুলেছিলাম কি যেহেতু ফুটবল প্লেয়ার অনেক প্রতিভাবান প্লেয়ার আছে, এখন রাজ্যেও আমার অম্পিনগরেই বেশিরভাগ করে প্লেয়ার্সরা পার্টিসিপেট করছে, স্পোর্টস স্কুলে আছে, তো আমার এরিয়ার মধ্যে যেন একটা ভালো ফুটবল গ্রাউন্ড, একটা উন্নত মানের ফুটবল গ্রাউন্ড ইনক্লুডিং গ্যালারিজ একটা করে দিলে বা বাজেটের মধ্যে একটা ঢোকালে বোধহয় ইনক্লুড করলে বোধহয় একটু ভালো হবে। তার জন্যই আমি এখানে বাজেটটাকে পুরোপুরি সমর্থন করতে পারছি না, এবং হেলথের বিষয়ে একটু আমি বলতে চাই। ঠিক হেলথের উপরে আমি গতবারে প্রশ্ন তুলেছিলাম। সিএইচসি অম্বিনগরে একটা আছে এবং পিএইচসি একটা আছে, তার মধ্যে ডক্টরের অভাব। একটা সিএইচসি চালাতে গেলে মিনিমাম 6 জন করে ডাক্তারের প্রয়োজন হয়, সেই জায়গাতে 3 জন, এবং তৈদুতে ঠিক পিএইচসি আছে ওখানে 2 জন দিয়ে ডাক্তার চালাচ্ছে হসপিটাল কোনো মতে। এরপরে ইকুইপমেন্টস, ডাক্তার বারবার বলে আমাকে বলেছেন কি আমাদেরকে ইকুইপমেন্টসের ব্যবস্থা করে দিন, ডাইরেক্টরের সাথে কথা বলে একটু ব্যবস্থা করে দিবেন, কোনো ইকুইপমেন্টস নেই। তো আমার প্রশ্ন হচ্ছে বাজেটের মধ্যে যখন ধরা হয় শুধু নাকি ঘর বানানোর জন্যেই নাকি বাজেটে ধরা হয়, না সেখানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে, ইকুইপমেন্টসের ব্যাপারে বোধহয় বাজেটে কি ধরা হয় না? এটা আমার কাছে একটা প্রশ্ন মনের মধ্যে জেগে থাকে হেলথের ব্যাপারে। আর একটা লাস্টলি, আমি বেশি কথা বলবো না, এই যে ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের ব্যাপারে এখানে স্টেট গভর্নমেন্ট হ্যাজ স্পেন্ড, এটা গতবারের 2545 crore আন্ডার জল জীবন মিশন ইন লাস্ট 4 years। কিন্তু আমি বলতে চাই as an aspirational block
অনেকগুলি নাম আছে, এখন আমি বললে শেষ হবে না। যেমন একটা হ্যামলেটস 45, 60 families, 70 families, just like লুংফুন, রোহিদাপাড়া, রামজোহা, হালুয়া, 20 কিলো ওইসব জায়গা আছে। ওইসব জায়গাগুলিতে এখন পর্যন্ত জলের এক বিন্দু মাত্র পৌঁছায়নি। তো মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি এটাই অনুরোধ রাখব, বাজেটের মধ্যে এবং ফান্ড অ্যালোকেশনের মধ্যে যেন একটা সমভাবে ইকুয়ালি ফান্ডে অ্যালোকেশন করা হোক, সেটাই মাননীয় মন্ত্রীর কাছে একটা অনুরোধ থাকবে। আর একটা লাস্ট বিষয় হচ্ছে রুটস অ্যান্ড ব্রিজ, রাস্তার উপরে আমি কিছু কথা বলতে চাই। এখন আমাদের অম্পি নগর হয়ে তেলিয়ামরা থেকে খোয়াই থেকে শুরু করে অমরপুর হয়ে সাবরুমে চলে যাবে। অনেক বছর আগে আমি শুনেছিলাম কি 2 লেন হবে হবে হবে, কিন্তু এখন অবধি এই সার্ভেই চলছে। একটা ছোট্ট রাস্তা, তেলিয়ামুড়া হচ্ছে একটা সাব ডিভিশন এবং অমরপুর একটা সাব ডিভিশন। এই সাব ডিভিশনের রাস্তার মধ্যে It all begins with a dream, a search for knowledge and insights. We work hard